Assalamu alaikum. United Healthcare presents Point of View powered by United International University সেকেন্ড এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বরাবরের মতোই ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত অভিজ্ঞ মানুষকে আজকে আমাদের সাথে পেয়েছি। আমাদের সাথে আজকে আছেন উপায় বাংলাদেশে হেড অফ হিউম্যান রিসোর্সেস অর্পণ সাহা। অর্পণ দা কেমন আছেন? ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। আপনার সাথে আজকে হোপফুলি ফিনটেক এবং এমএফএস নিয়ে আমার অনেক ধরনের আলাপ হবে। জি। তো সেই হিসেবেই যদি বলি যে ভাইয়া ইন্ডাস্ট্রিতে তো আসলে অনেকদিন ধরে ব্যাংকিং, ফিনটেক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস সবকিছু নিয়েই তো আপনি দেখছেন জি। যে হোয়াটস দ্য সিনারিও, কি হচ্ছে, কি ধরনের চেঞ্জেস হয়তোবা আসতে চলেছে। ইন বিটুইন আমরা হয়তোবা গত ১-২ বছরে অনেকগুলো ফাইন্যান্সিয়াল ফিল্ডে, আমি বলব না যে এমএফএস এর ফিল্ডেই, অনেকগুলো স্ক্যামও আমরা দেখেছি। জি। সেটা ব্যাংকিং খাতেও আমরা অনেক ধরনের ডিসক্রিপেন্সিস আমরা দেখেছি। তো সবকিছু মিলিয়ে এখন ওভারঅল ফিনটেক এবং এমএফএস ইন্ডাস্ট্রি নিয়ে আপনার যদি এখনকার কি মনে হয়, আপনার যে সিচুয়েশনটা এখন কিরকম? সিচুয়েশন তো বিভিন্ন কারণে চেঞ্জ হয়, চ্যালেঞ্জ আমরা ফেস করি, ইকোনমিক্যালি ফেস করি, আমরা অর্গানাইজেশন ওয়াইজ ফেস করি। চ্যালেঞ্জ থাকবেই। বাট ওভারঅল যেই প্রোডাক্ট আমাদের প্লাস যারা কাস্টমার, এইখানে ডিমান্ডটা সবসময়ই আছে। উই হ্যাভ ডিমান্ড ইন অলওয়েজ। ফাইন্যান্সিয়াল নিড আজকে আমার আপনার নাই এরকম কোনো দিন নাই। হুম। আমাদের ফাইন্যান্সিয়াল ট্রান্সেকশন করতে হয় না অ্যাজ এ ইন্ডিভিজুয়াল বলেন আর এজ এ কর্পোরেট ক্লায়েন্ট বলেন, এরকম কোনো দিন নাই। সো যে কারণে কিন্তু নিডটা আমাদের সবসময়ই আছে। আমরা সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত কিন্তু আমাদের প্রতিদিনই ট্রান্সেকশন করতে হয়। প্রতিদিনই ব্যাংকিং ইন্ডাস্ট্রি হেল্প নিতে হয়, এমএফএস ইন্ডাস্ট্রি হেল্প নিতে হয়। যে কারণে সিচুয়েশনটা যেরকমই হোক, সময়ের সাথে হয়তো প্রোডাক্টের প্যাটার্ন চেঞ্জ হবে। আমাদের ফাইন্যান্সিয়াল যেই ট্রান্সেকশন করার সেই ওয়েটা হয়তো চেঞ্জ হবে, বাট নিডটা সবসময়ই থাকবে। যে কারণে মার্কেট যে কখনো পড়ে যাবে, যে কখনো নিড থাকবে না, কাস্টমার থাকবে না, সেই সুযোগটা আসলে কম বলে মনে করি। কিন্তু সেখানে ভাইয়া যদি আমি আবার একটু আসি যে রিসেন্ট যেই ঘটনাগুলো ঘটলো, আ আরেকটা পার্টিকুলার ব্র্যান্ডেরও আমরা বিভিন্ন ধরনের দেখছি যে তাকে নিয়েও অনেক ধরনের নেগেটিভ মিডিয়া বা নেগেটিভ পিয়ার অনেক ধরনের কিছু আমাদের স্পেশালি এমএফএস এর ফিল্ডে। তো সেই হিসেবে কাস্টমারের যেই ট্রাস্টটা, মানে এখনকার কি মনে হয় কাস্টমারের ট্রাস্টটা কি আগের মতো আছে? নাকি কমেছে? বা কমে থাকলে সেটাকে বাড়ানোর জন্য কিছু একটা হয়তোবা করছে কিনা এমএফএস ব্র্যান্ডগুলো? মানে কাস্টমার সেন্ট্রিক পয়েন্ট অফ থেকে একজন এভারেজ কাস্টমার, তার পয়েন্ট অফ ভিউ থেকে আপনার কি মনে হয় এখনকার কি অবস্থা? ফাইন্যান্সিয়াল পার্টে আসলে সবসময়ই আমরা একটু সিকিউরিটি নিয়ে জি, কনসার্ন থাকি অ্যাজ এ অবশ্যই। ইন্ডিভিজুয়াল। যেহেতু আমার আর্ন করা মানি হ্যাঁ, আমি একটা জায়গায় রাখি। আমার হ্যাঁ। নিজের কষ্ট উপার্জিত আয় যেটাকে আমরা বলি, সেটাই তো আমরা রাখি বা সেটাই আমরা ট্রান্সেকশন করি। তো সেই ব্যাপারে আমি যখন অ্যাজ এ ইন্ডিভিজুয়াল রাখবো, তখন আমারও কিছু কিন্তু দায়িত্ব আছে যে আমি কোথায় রাখছি, হুম। কার কাছে রাখছি সেটা সম্পর্কে জানা, দেখা, বোঝা, তার পরে রাখা। সেখানে কোম্পানির ব্যাকগ্রাউন্ড, কোম্পানির অরিজিন এগুলো দেখা অ্যাজ এ মানে ইন্ডিভিজুয়াল ব্যক্তি আমারও দায়িত্ব আছে। অবশ্যই সেখানে রেগুলেটররা থাকবে। তাদেরও দায়িত্ব আছে। প্লাস যে কোম্পানি যারা ওপেন করছে তাদেরও দায়িত্ব আছে। বাট ডিসিশন কিন্তু অ্যাজ ইন্ডিভিজুয়াল আমার যে আমি কোথায় রাখবো, কোথায় রাখবো না। সেক্ষেত্রে অবশ্যই আমি যেকোনো রকম ইনভেস্ট করতে গেলে যেমন আমার নিজস্ব একটা হুম, হুম, এনালাইসিস হুম। আছে। আমি যদি স্টক মার্কেটে ইনভেস্ট করতে যাই, সেখানেও আমাকে বুঝতে হবে যে আমি আসলে কোথায় রাখবো। এই রাখার বিবেচনাটা আসলে নিজের জাজমেন্ট ইউজ করে রাখা উচিত। যেটা বললাম কোম্পানি প্রোফাইলিং করে দেন রাখা উচিত। সেক্ষেত্রে অবশ্যই আপনার টাকা সিকিউর থাকবে। কারণ এই যে যেটা বলছেন যে ব্যাংকিং ইন্ডাস্ট্রির এই যে চেঞ্জ আসছে, এই হুম। চেঞ্জের মধ্যেও কিন্তু অনেক ব্যাংক ভালো করছে, অনেক হ্যাঁ, ব্যাংক সামনে আগাচ্ছে বা যেই ব্যাংকগুলো চ্যালেঞ্জের মুখে ছিল, সেই ব্যাংক কিন্তু তো অনেক তারও ব্যাংকই অনেকেই উঠে রিটার্ন আসছে ব্যাক করছে। জি। এবং ভালো মতোই উঠে আসছে তারা হ্যাঁ। এবং উইথআউট এনি গভর্নমেন্ট সাপোর্টেও কিন্তু অনেক ব্যাংক উঠে আসছে। তার মানে ভালো করার যদি গভর্নেন্সটা ঠিক থাকে, ভালো করার সুযোগ থাকে। তাহলে যেটা আমরা হয়তোবা বলতে পারি ভাইয়া, সেটা হলো যে আমরা হয়তোবা মানুষের যদি এনাফ ফাইন্যান্সিয়াল লিটারেসি থাকে জি, বা লিটারেসি অর্জন করবার ইচ্ছা বা উপায় থাকে, জি। তাহলে হয়তোবা তারা এই ফিল্ডে যেই ধরনের স্ক্যামগুলোর তারা সম্মুখীন হন, সমস্যার সম্মুখীন হন, সেগুলো হয়তোবা হবে না। একদম সঠিক বলেছেন আপনি। তাহলে এই যে ফাইন্যান্সিয়াল লিটারেসি, এটা গ্রো করবার দায় কি কিছুটা ব্র্যান্ডেরও না? বা ধরেন আমরা উপায়ের দিক থেকেই যদি বলি, উপায় থেকে আমরা এমনিতে ম্যাস পিপল যারা আছেন, জনগণ যারা আছেন, সেই জনগণের ফিন্যান্সিয়াল লিটারেসি বাড়ানোর জন্য আপনার কি কিছু করেন বা ইচ্ছা আছে করার? ফাইন্যান্সিয়াল লিটারেসি আসলে অনেক ভাস্ট একটা জায়গা, অনেক জি। বড় একটা এক্সপেরিয়েন্স যেখানে আমাদের দেশের ওভারঅল লোকজনের লিটারেসি লেভেল লো। হুম, আ মা
আমি মানে নেগেটিভলি বলছি না। এটা আমাদের আসলে কালচারগতভাবে আমরা আসলে আ এই ব্যাপারে সবাই হয়তো সচেতন না বা পড়াশোনার মানটাও ধরেন সেরকম না। যে কারণে এখানে একটা বা আ এই ধরনের জিনিসগুলা কিন্তু আমরা অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল এডুকেশন এর ভিতরে আসেও না আসেও আমাদের না। ফাইন্যান্সিয়াল হ্যাঁ, লিটারেসি। আসেও না। আবার হাইলি এডুকেটেড সোসাইটিতে কিন্তু এই জিনিসগুলো অটোমেটিক্যালি গ্রো করে, যেটা আমি বলছি। হুম, আসলে আমাদের এখানে সেই গ্রো করার অপশনও কম। প্লাস হচ্ছে মোস্ট অফ দ্যা পিপল আসলে সেই পরিমাণ শিক্ষিতও না। শিক্ষার বিষয়টা আসলে আম অত বেশি ইম্পোর্টেন্ট না। এখানে যেটা বলছি যে আপনি যেটা বললেন যে ফাইন্যান্সিয়াল লিটারেসি, আমি আসলে সচেতন কিনা, আমি জি। কোথায় রাখছি সেটা দেখে রাখছি কিনা। পাশাপাশি হ্যাঁ, অবশ্যই যে ব্র্যান্ড তাদেরও তো দায়িত্বের মধ্যে আছে তাদেরকে জানানো, বোঝানো এবং অন্য কোনো ব্র্যান্ডকে ছোট করে নয়। সো ওভারঅল সে কোথায় ইনভেস্ট করতে পারে, কেন ইনভেস্ট করতে পারে, কেন আমারটা সিকিউরড, হুম, কেন আমারটা সেফ। যেমন উই আর দ্য কোম্পানি হুইচ ইজ বাই ইউসিবিএ ব্যাংক। সো জি। আমাদের 100% ওনার হচ্ছে ব্যাংকের। সো অ্যাজ এ ব্যাংকিং সাবসিডি কোম্পানি, সো আমাদের দায়বদ্ধতা কিন্তু জনগণের কাছে অনেক বেশি। এবং ব্যাংকের রেপুটেশনের কারণেই কিন্তু আমাদের রেপুটেশনটাও যখন মানুষ জানে যে শোনে যে উপায় একটা ব্যাংকের কোম্পানি, তখন তার ট্রাস্ট লেভেলটাও বেড়ে যায়। আমি যেটা বারবারই বলছি যে আসলে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আমার দায়িত্ব আছে যে আমি কোথায় রাখছি, কেন রাখছি সেটা একটু জেনে বুঝে রাখা, এবং নিজে সচেতন থাকলে আমি মনে করি যে আসলে এক্ষেত্রে তখন অন্য কোনো ভুল করার সুযোগটা কম থাকে। আমরা আচ্ছা। আসলে নিজের সচেতনতা বোধটা থেকে হয়তো অনেক সময় খেয়াল করি না যে একজনকে দেখছি ও রাখছে, আমি সেখানে রাখছি। হ্যাঁ। বা ওখান থেকে একটু বেনিফিট বেশি দিচ্ছে, আমি সেখানে দৌড়ায় যাচ্ছি। তো এই জায়গাতে আসলে নিজেদের একটু বোঝার বিষয় আছে বলে মনে জি, করি। যেটা যে হার্ড মেন্টালিটি জি, আমরা যেটা বলি জি। যে গ্রুপের একটা পিয়ার একটা প্রেশারেও হয়তোবা আমরা কাজ হ্যাঁ, করে ফেলি কিন্তু হ্যাঁ, হয়তোবা ঠিক কাজটা হ্যাঁ, করি না হ্যাঁ। সেইখানে। জাস্ট একটু অন্য ট্র্যাকের একটু হচ্ছে একটা জিনিস জানতে চাবো। জি, মানে সেটা হচ্ছে আমার নিজের একটু ইন্টারেস্ট এরিয়া থেকে। তো আমি একটু উপায় নিয়ে আগে যতটুকু জানতাম তার পাশাপাশি একটু আরেকটু পড়াশোনা করলাম। তো উপায় তো যদ্দূর সম্ভব আগে ইউক্যাশ ছিল। জি, ইউক্যাশ থেকে পরবর্তীতে ২১ সালে হচ্ছে আমার এটা ইউপে বা উপায়ে ট্রান্সফার হয়। তো জি, এখন আগে যখন ইউক্যাশ থেকে উপায় যখন ব্র্যান্ডটা একটা ব্র্যান্ডের একটা রিভ্যাম্প হলো, জি। তারপরে কি মার্কেটে কোনো ধরনের চেঞ্জেস, কনজিউমার অ্যাকসেপ্টেবিলিটি বা ওভারঅল কি মনে হয়েছে যে এটা যখন ট্রানজিশন পিরিয়ডটা হলো একটা নতুন নামে, এখন উপায়কে মানে কিভাবে চেনে বা কতটুকু চেনে? ২ টা কোম্পানির মধ্যে বেসিক্যালি বিজনেস অপারেশনগত একটু পার্থক্য আচ্ছা। আছে বা ছিল। শুধু যে ব্র্যান্ড নেম চেঞ্জ সেরকম না। হুম, ইউক্যাশ ইজ এ ডিজিটাল ওয়ালেট, সেটা এমএফএস না। হুম, ফুললি এমএফএস এর সব সার্ভিস ইউক্যাশ দিতে পারত না। লিমিটেড কিছু সার্ভিস দিতে পারত। তো সেখান থেকে ফুল এমএফএস এর যে সার্ভিসগুলো দেওয়া, টাকা তোলা, নেওয়া, প্লাস পাঠানো, পেমেন্ট করা, ইউটিলিটি পেমেন্ট করা, আপনার বিভিন্ন রকম গভর্নমেন্টের ভাতা সেগুলো পাওয়া, হুম, ফুল এমএফএস এর যে সার্ভিস সেটার কে মানে মাথায় রেখেই সেটাকে চেঞ্জ করে, রিফর্ম করে, এড করে উপায়ের মানে এমএফএস এর লাইসেন্স নেয় ইউসিবি। নিয়ে ২০ সালে লাইসেন্সটা পায়। আর নতুন করে যখন ব্র্যান্ডটা লঞ্চ করে, দেন সেটা ২১ সালে লঞ্চ করে। এই জার্নিতে আমরা যেটা করেছি, আপনি হয়তো জেনে খুশি হবেন। যেই অ্যাপটা আমরা ইউজ করি হুম। উপায়ের, সেই অ্যাপটা কিন্তু আমাদের দেশের ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি। আচ্ছা। নরমালি সবগুলো এমএফএস বা যেকোনো ব্যাংকিং ট্রান্সেকশন এর ক্ষেত্রেই কিন্তু আমরা বাহির থেকে সফটওয়্যারটা কিনে আনি, কোর যে সফটওয়্যারটা। একমাত্র উপায়ের সফটওয়্যারটা দেশের নিজস্ব ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি। আমাদের একটা বড় টিম আছে এটার জন্য, টেকনোলজি টিম। তারা এটাকে তৈরি করেছে, তারা এটাকে কন্টিনিউ করছে, টেক কেয়ার করছে, নার্চার করছে এবং বড় করছে। সো উই আর ভেরি প্রাউড টু মেইনটেইন দ্যাট টিম, এবং আমাদের দেশের ছেলেমেয়েদের যে আসলে কোয়ালিটি আছে, হুম। এইটা থেকেই আসলে বোঝা যায়। সুতরাং সিকিউরিটি বা সবকিছু থেকেই এট পার হচ্ছে আমরা সেই একই জি, ধরনের সিস্টেমই হচ্ছে আমরা জি, দিতে পারছি উপায়তে বাট সম্পূর্ণ আমাদের মেড ইন বাংলাদেশ। জি, আমরা হয়তোবা মেড ইন সেটার মধ্যে বাংলাদেশ। শুধুমাত্র আরএমজির ক্ষেত্রে না আমরা উপায়ের ক্ষেত্রেও হ্যাঁ, আমরা সেটা বলতে পারি। তো সেখানেই যদি আসে ভাইয়া যে যেহেতু আপনি বলছেন যে এখানে একটা হিউজ ইঞ্জিনিয়ার টিম হচ্ছে বা টেকনোলজি টিম আপনাদের উপায়ে কাজ করছেন যারা কিনা এই ওভারঅল অ্যাপ বা ওভারঅল যে সিস্টেমটাই আছে আমার উপায়ে সবকিছুই হচ্ছে এখানে উনারা পরিচালনা করছেন। ইন দ্যাট কেস আমরা তো জানি যে যারা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি ট্র্যাকে আছেন তারা অলওয়েজ অন ইনোভেশন। জি, ওরা এই সফটওয়্যার আপগ্রেড বা এই সবকিছুই করছেন। কিন্তু অন্য ট্র্যাকে যেহেতু আপনি হেড অফ হিউম্যান রিসোর্সেস, অন্য সবগুলোকেই তো হচ্ছে আপনাকে দেখতে হচ্ছে জি সব ধরনের অবশ্যই। ডিপার্টমেন্ট। অন্য ডিপার্টমেন্টে আসলে ইনোভেশন করবার ক্যাপাসিটি অথবা ধরেন স্কোপটা কতটুকু? আ এমএফএস এর ফিল্ডে? এমএফএস আ তো আছে, অন্য ফিল্ডেও আছে। এমএফএস এ আপনার সব জায়গায় কিন্তু ইনোভেশন এর সুযোগ আছে এবং ইনোভেশন আপনাকে করতে হবে।
আপনি যদি এইচআর চিন্তা করেন, হুম, সাপ্লাই চেইন চিন্তা করেন, ফাইন্যান্স চিন্তা করেন, আপনার কম্পিটিটিভ মার্কেটে জি, আপনি যদি আপনার কাজের প্রসেস, হুম, আপনি যদি আপনার পিপলের কোয়ালিটি, স্কিল এগুলো যদি আ আ নতুন লেভেলে নেক্সট লেভেলে নিয়ে না যান, তাহলে কিন্তু আপনি কম্পিটিশনে টিকতে পারবেন না। রাইট। সো আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, সেই সার্ভিস কিন্তু আরো অর্গানাইজেশন দিচ্ছে। হুম, আরো ৩ টা ৪ টা ৫ টা অর্গানাইজেশন দিচ্ছে, আরো ১০ টা অর্গানাইজেশন দিচ্ছে। সো এটা হোক এইচআর ডিপার্টমেন্ট, হোক ফাইন্যান্স ডিপার্টমেন্ট, হোক প্রোডাক্ট ডিপার্টমেন্ট, হোক মার্কেটিং ডিপার্টমেন্ট। আপনার যদি ওই ইনোভেশন এর জায়গা, আপনার যদি কাজের ক্ষেত্রের জায়গা, এফিসিয়েন্সি র জায়গা যদি আপনি নেক্সট লেভেলে নিতে না পারেন, তাহলে কিন্তু আপনার কম্পিটিশন যে ব্র্যান্ড গুলো আছে, সেগুলো কিন্তু আপনাকে টিকতে দেবে না, পিছিয়ে দিবে। আপনি জি, তাদের সাথে পারবেন না। জি, শুধু তো বিজনেস শুধু সেলস এর কাজ না বা শুধু টেকনোলজির কাজ না। হ্যাঁ, কম্বাইন্ড সবগুলো ডিপার্টমেন্টের অ্যাকশন থেকেই তো বিজনেসটা আসে। জি, আপনার যদি মার্কেটিং এ নতুন কিছু না আসে, হুম, আপনার পুরা মার্কেটিং এর যে পলিসি, ডিজিটাল মার্কেটিং বলেন, আদার্স বলেন, তাহলে কিন্তু আপনি মানুষের মাইন্ডেও আসতে পারবেন না। হুম, আপনাকে প্রোডাক্ট ব্র্যান্ডটা যে আলাদা করে চিনবে সেটাও চিনতে পারবে না। রাইট, সো অবশ্যই সেখানে সুযোগ আছে। ঠিক সেম প্রোডাক্টে আপনি যে সার্ভিসগুলো অফার করছেন, সেই সার্ভিসগুলো যদি ইউনিক না হয়, অন্যদের থেকে আদার্স যদি সুযোগ সুবিধা না থাকে, অন্যদের থেকে যদি ইউজার ফ্রেন্ডলি না হয় প্রোডাক্টটা, তাহলে তো আমি আপনি ওই প্রোডাক্টটা তো নিয়ে ইউজ করব না। জি। তো ইনোভেশন এর জায়গা প্রত্যেকটা জায়গাতেই আছে এবং আপনাকে ইনোভেটিভ ওয়েতে কাজগুলো করতে পারলে আপনি তখন মার্কেটটাকে গ্র্যাব করতে পারবেন। আপনার কাস্টমার আপনার সঙ্গে থাকবে। এইচআর এই যদি আসি, ধরেন জি, আমি এখন উপায়ে আমি এইচআর এর টিমে হচ্ছে আমি যোগ দিলাম অ্যান্ড উপায় ওয়েলকাম। ওয়ান্টস টু উপায় ওয়ান্টস থ্যাংক ইউ। উপায় ওয়ান্টস টু আ ড্রাইভ অ্যান ইনোভেশন ড্রিভেন মাইন্ডসেট ইন মি অর ওয়ার্ক কালচার। সেটা কি করে ধরেন আপনি উপায় থেকে এনশিওর করবেন যে আমি এইচআর এ যে এমপ্লয়িটাকে নিচ্ছি, বাট হাউ ডু ইউ এনশিওর যে ইনোভেটিভ এনাফ বা কনস্ট্যান্ট একটা ইমপ্রুভমেন্ট এর আইডিয়া গিভিং এর ভেতরে সে আছে? আ সেটা আমরা যেটা করি আরকি, আ আপনি কি মানে এক্সটার্নাল নতুন হায়ারিং এর ক্ষেত্রে বলছেন নাকি যেকোনো মানে ইন্টারনাল? ওভারঅল এইচআর এর ক্ষেত্রেই হুম, আমি বলছি যে এইচআর এ যারা কাজ করবে হুম, তারাও, হুম। কারণ হয় কি আমরা ইনোভেশন এর একটু যদি আমি এক্সপ্লেইন করে বলি যে ইনোভেশন ধরলেই আমরা মনে করি যে প্রোডাক্টের ইনোভেশন হয়তোবা কিছু করতে পারে। নতুন একটা প্রোডাক্ট যারা বানাচ্ছে তারাই ইনোভেট করছে। কিন্তু ইনোভেশন অনেক ব্রড কিন্তু একটা টার্ম। জি, প্রসেসের ইনোভেশন হতে পারে, কোনো একটা পার্টিকুলার অন্য সিস্টেমের হয়তোবা ইনোভেশন আমার যেটা আমি হয়তোবা হতে বলেছিলাম পারে। একটু আগে। তো সেইগুলো অনুযায়ী যদি ধরি যে এইচআর এই আমি ইনোভেশন চাই বা এইচআর এর প্র্যাকটিস গুলো আপনি যেভাবে করছেন জি। সেখানে আপনি ইনোভেশন চান। সেটা তখন আপনি কি করে হচ্ছে টিম থেকে আপনি ড্রাইভ করেন বা কি ধরনের ইনোভেশনটা মনে করেন যে পসিবল? হয়তোবা অলরেডি আপনি এপ্লাই করেছেন বা হয়তোবা ভবিষ্যতে এপ্লাই করতে যাবেন এরকম? ওকে ফাইন, থ্যাংক ইউ। ইনোভেশন এর জন্য যেটা আমরা করি সবসময় আমরা যখন নতুন কোনো আমাদের কাছে প্রজেক্ট আসে বা যখন কোনো প্ল্যান আসে বা ধরেন আমরা এই বছরের কারো কোয়ার্টারলি কোনো কেপিআই সেট করছি, সাথে একটা পার্ট রেখে দেই তার নতুন চেঞ্জ বা প্রসেস হুম, ইমপ্রুভমেন্ট অথবা ইনোভেটিভ কোনো কিছু সে আইডিয়া দিতে পারছে কিনা। কারণ আপনি যেই কাজটাই করছেন আমরা যেটা হয় যে কাজ করতে, করতে ইউজড টু হয়ে যাই। হুম, যে এটাই হয়তো রাইট ওয়ে করার জন্য বা এটা এইভাবেই হবে। সো নতুন যদি আপনার প্রসেসটা যদি আপনি চেঞ্জ না করেন, যেটা একটু আগে বললেন আপনি, প্লাস যদি ইনোভেটিভ ওয়েতে যদি থিংক না করেন যে আসলে এটা বেটার কি করে করা যায়, কি করে আরো ইউজার ফ্রেন্ডলি করা যায় ফর এইচআর। অবশ্যই আমার এমপ্লয়িদের জন্য আমি আরো ফ্রেন্ডলি ওয়েতে কিভাবে কাজটা করতে পারি যেটা তার হয়তো হ্যাসেল হইতে হবে না। ফর এক্সাম্পল হতে পারে যে যেটা হয়তো অনেকদিন আগেই চেঞ্জ হয়ে গিয়েছে। আমাদের তো গোটা বাংলাদেশে পিপল আছে। হুম। তো তাদের বিভিন্ন রকম বিল ক্লেম করতে হয়। তো এখন নরমালি প্রসেস কি যে আপনি জিনিসটাকে হার্ড কপি জমা দিবেন, দিয়ে সেখান থেকে প্রসেস হয়ে ফাইনালি সে বিলটা পাবে। আল্টিমেটলি সে অনেকদিন পরে হয়তোবা নিজের টাকাও হয়তোবা খরচ হয়ে গেছে খরচ বা হয়ে কিছু, গেছে। তখন সে অনেকদিন পরে এরপরে পাচ্ছে। মাঝখানে আপনার ডকুমেন্ট হারিয়ে যাবে, ডকুমেন্ট হ্যাঁ, কিছু পাবেন না, মিসিং হুম, হবে। তখন সে সেই ডুপ্লিকেট কপি কি করে তৈরি করবে? হ্যাঁ, সো ইটস এ সিম্পল থিং। তো এখনকার সময়ে এসে তো আসলে এরকম করার সুযোগ নেই। সো আপনি ডিজিটালি জিনিসগুলোকে নিতে পারেন, নিয়ে প্রসেস করতে পারেন। দিস ক্যান বি অ্যান ইনোভেশন। সো ভেরি সিম্পল থিং। অথবা যদি আপনি আরো অ্যাডভান্স লেভেলে যান যে আমি যে বিল সাবমিটটা করেছি সেটা আসলে কোন পর্যায়ে আছে। আপনার হুম, যদি চ্যাট বক্স থাকে ওইখানে যে আপনি জাস্ট আপনার এমপ্লয়ি আইডি দিয়ে কোয়েশ্চেন করছেন, সেখান থেকে আপনাকে গেট ব্যাক করে অ্যান্সার দিচ্ছে। কিছু কোম্পানি সেখানে গিয়েছে। তো এই জিনিসগুলো করলে তখন তো আপনার যেটা বলছিলাম যে আপনার এমপ্লয়ি ফ্রেন্ডলি বা পিপল ফ্রেন্ডলি বা ইউজার ফ্রেন্ডলি তো আপনাকে হতে হবে। প্লাস ফর এক্সাম্পল ট্রেনিং এর ক্ষেত্রে আমরা আগে আ বাইরের থেকে এক্সটার্নাল ট্রেনিং করালে হয়তো কাউকে নিয়ে আসতাম বা দেশের বাইরে কাউকে পাঠাইতাম। হুম, এখন তো আমরা অনলাইন বেসড অনেক ট্রেনিং করতে পারছি। সো সেই ট্রেনিংটা অ্যাকসেপ্ট করা, সেই ট্রেনিংটা বোঝা, সেই ট্রেনিং এর জন্য বাকি সেটআপ রেডি করা। দিস কাইন্ড অফ দি ইনোভেশন এবং সেটা করলে আপনি তো
আপনার টাইম বাঁচবে, আপনার কস্ট বাঁচবে। রাইট। আপনি জব অনেকগুলো কম্পিউটার বেসড হচ্ছে ট্রেনিং আছে যে নিজের টাইম অনুযায়ী আমি ওই ট্রেনিং গুলা করতে করতে পারি। সো পারছেন। ইন দ্যাট কেস আমার একটা পার্টিকুলার জায়গায় সবাইকে জড়ো করবার যে শিডিউল দরকার নাই। কনফ্লিক্ট সেটাও কিন্তু থাকে না। আপনি আপনার ফ্রি টাইমে দেখছেন বা একসাথে দেখতে পারছেন না, আপনি আপনার মতো আস্তে, আস্তে করে পরে দেখে নিলেন। বাট আপনাকে আসলে সিচুয়েশন বুঝে অ্যাডভান্স ওয়েতে কিছু ভাবতে হবে যেটা আমার ইউজারকে আ ইউজার ফ্রেন্ডলি হিসাবে জিনিসটা অফার যাবে, প্রোডাক্টটা অফার যাবে বা সার্ভিসটা অফার যাবে সে যাতেই আরো ইজি ওয়েতে, আরো কমফোর্টেবল ওয়েতে জিনিসটা ইউজ করতে পারে। রাইট। আপনি যখন এভাবে ভাববেন প্রতিটা ডিপার্টমেন্টের কাজ, প্রতিটা স্টেপের কাজ তখন দেখবেন কাজগুলো সহজ হচ্ছে, কাজগুলো ফাস্টার হচ্ছে, এফিসিয়েন্সি হচ্ছে এবং নতুন কাজ করার জায়গা খুঁজে পাচ্ছেন যে এটা আমি এভাবে করতাম, এটাকে চেঞ্জ করে আমি এখন এভাবে করি। কিন্তু ইনোভেশন তো ভাইয়া মানে আমি যদি একটু আ থেকে বলি, একটু এক্সপ্লেইন করে বলি যে জি। ইনোভেশন এ কিন্তু আমাকে অনেক কিছু কিন্তু ট্রায়াল এন্ড এরর বেসিস এও হ্যাঁ, হয়তোবা করতে হ্যাঁ, হয়। হ্যাঁ। এক্সপেরিমেন্টেশন তো বিজনেস অর্গানাইজেশন এর ক্ষেত্রে আসলে এক্সপেরিমেন্টেশন এর জায়গাটা কতটুকু এখানে, মানে ওখানে কি এনাফ স্কোপ দেওয়া হয় বা এটা পসিবল? আপনাকে দিতে হবে। আপনি যদি আ মানে যেটা বললাম যে যা সার্ভিস দিয়ে যাচ্ছেন, হ্যাঁ, এটাই যদি কন্টিনিউ করেন কাস্টমার স্টিকিনেস থাকবে না। ট্রু। আপনাকে কাস্টমারের নিড বুঝে চেঞ্জ করতে হবে। সে যেটা বললেন যে সেটা হয়তো আপনি কিছু প্রোডাক্ট অফার করে দেখতে হবে যে আসলে এখান থেকে কতটুকু মার্কেটে যাচ্ছে, তারা হুম। নিচ্ছে ফিডব্যাক কি? সেই ফিডব্যাক নিয়ে আপনাকে পরবর্তীতে চেঞ্জ করতে হবে। এটা আমরা মাঝে, মাঝে করি। কিছু প্রোডাক্ট হয়তো আমরা পাইলট বেসিস, ট্রায়াল বেসিসে ছাড়ি। ছেড়ে দেখি যে আসলে এটার ফিডব্যাক কি? এখান থেকে রেভিনিউ আমি যেটা এক্সপেক্ট করছিলাম সেটা আসছে কিনা? কাস্টমার ইউজ করছে কিনা? করলে কেন করছে, না করলে কেন করছে না? সেখান থেকে আমি কোনো কিছু চেঞ্জ করতে পারি কিনা? সেই চেঞ্জ আপনি অ্যাডপ্ট করে নতুন করে আবার প্রোডাক্ট ছাড়লেন। সেটা আবার দেখলেন কি আমি প্রোডাক্ট বলছি যে নট অনলি প্রোডাক্ট যেকোনো সার্ভিস, এইচআর এর কোনো সার্ভিস হতে পারে, ফাইন্যান্স এর কোনো সার্ভিস হতে পারে, সাপ্লাই চেইন এর কোনো সার্ভিস হতে পারে। যখন করে আপনি ট্রায়াল এন্ড এরর যখন কয়েকবার করবেন, আস্তে, আস্তে আপনি একটা ফাইনেস্ট পর্যায়ে আসবেন যে না এটা হয়তো আমার এখনকার সিনারিওতে মার্কেট সিনারিওতে আমি হয়তো এটাকে এখন লঞ্চ করতে পারি বা এটা এখন ম্যাসিভ আকারে ছাড়তে পারি। তখন এই আপনার জন্য কস্ট হ্যাঁ, ইফেক্টিভ জি। ও হবে, টাইম ইফেক্টিভ ও হবে। বাট ইউ হ্যাভ টু মানে বারবার দেখে আপনাকে চেঞ্জ করে এনালাইসিস করে এনালাইসিস ভেরি ইম্পোর্টেন্ট হিয়ার। আপনি যদি রাইটলি যদি আ বুঝতে না পারেন যে আসলে কোথায় আমি চেঞ্জ করব, ফাইন টিউন টা কোথায় করতে হবে, তাহলে নেক্সট প্রোডাক্ট যেটা আপনি লঞ্চ করবেন, সেখানে কিন্তু রাইট চেঞ্জটা আসবে না। দেখবেন যে আবারও খারাপ হচ্ছে। সো এনালাইসিস করে রাইট জায়গাতে পিক করাটা ইস ভেরি ইম্পোর্টেন্ট। এই ধরনের ইনোভেশন এর ক্ষেত্রে কি এটা সম্ভব যে ইউনিভার্সিটির সাথে ইন্ডাস্ট্রি মিলে কোনো ধরনের হয়তোবা ইনোভেশন করতে পারবে? কনসিডারিং যে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি আসলে খুবই সেনসিটিভ একটা হুম, জায়গা। হুম, অনেক হুম। ধরনের ইনফরমেশন এখানে লিক হওয়ার বা স্ক্যাম হওয়ার হচ্ছে চান্সেস এখানে আছে। সিকিউরিটি কনসার্ন থেকে কি আসলে কি সম্ভব বা কোন লেভেলে ইউনিভার্সিটি বা ইন্ডাস্ট্রি একসাথে ইনোভেশন এর জন্য কাজ করতে পারে? আ এইটা অবশ্যই সম্ভব। কারণ রেগুলারই তো আপনার বিভিন্ন আপনার কেস থাকে, বিজনেস কেস থাকে, হুম, বিজনেস চ্যালেঞ্জ থাকে। আ সেখানে এখানে আসলে জয়েন্টলি কাজ করার সুযোগ আছে বলেই আমি মনে করি। বাট আপনি যেটা বললেন এট দ্য সেম টাইম সেনসিটিভ ইনফরমেশন থাকে। আ সেটা এনডিএ এর মাধ্যমে আপনি কতটুকু ডিসক্লোজ করবেন, কতটুকু করবেন না সেটা কোম্পানিওকে যেমন ডিসিশন নিতে হবে, যাদের সাথে কাজ করছেন সেই গ্রুপটার সাথেও আপনাকে আ ডিসকাস করে নিতে হবে। সেক্ষেত্রে হয়তো কিছু স্যাম্পল ডেটা নিয়েও কাজ হতে পারে। আবার সব কাজ যে আপনার খুব হাইলি কনফিডেনশিয়াল বা শেয়ার করতে পারবেন না সেরকমও না। তো যেই কাজগুলো শেয়ার করতে পারবেন সেই কাজগুলো তো কিছু ক্ষেত্রে শুরু তো হতে পারে। হুম, আপনি কনফিডেনশিয়াল বলে পুরাটাই যদি ১ম এ স্টপ করে দেন তাহলে তো আগাবে না। কারণ যেটা হয় যে আ একাডেমিক সাথে আ কর্পোরেটের একটা গ্যাপ থাকে। মানে আমি যেটা জানছি, পড়ছি, বুঝছি আ মিলছে না হয়তো। মিলছে হয়তো 100% ম্যাচ করছে না। সো সেক্ষেত্রে যখন এই জাতীয় কাজগুলো হবে যে আপনি কোলাবোরেশন হবে একাডেমিকের সাথে কর্পোরেটের, তখন কিন্তু আগে থেকে ব্রিজিং তৈরি হবে। আপনার যারা ফ্যাকাল্টি মেম্বার আছে, তারাও কিন্তু আসলে আরো রিয়াল লাইফ বাংলাদেশের প্রেক্ষাপটে রিয়াল লাইফ কেসগুলো পাবে। আ তার স্টুডেন্টরা যখন সেই কেসগুলোতে ইনভলভ হবে, তারাও কিন্তু তার যে থিওরিটা ছিল সেই থিওরির সাথে কেসগুলো মিলিয়ে যখন সলিউশন এ আসবে, তখন তারা রিয়াল লাইফ সলিউশনটা পাবে।
আমরা হয়তো বাংলাদেশে বসে যখন কেস স্টাডি পড়ি হয়তো টয়োটা কোম্পানির কেস স্টাডি হ্যাঁ। পড়ি, BMW কেস স্টাডি পড়ি। আমি আ রিসেন্টলি একটা মার্কেটিং এর বুকে দেখলাম জি। হচ্ছে পুরো রোবট ইন্ডাস্ট্রি নিয়ে হচ্ছে একটা কেস, যেটা আমরা কিন্তু কোনোভাবেই রিলেট করতে পারছি না, বিকজ উই ডু নট ইভেন হ্যাভ দ্যাট সো ইন্ডাস্ট্রি। সেই রোবটের বিজনেস কেসে যে কি আসছিল, কোথায় তার তো এই স্ক্রু ঠিক হয় নাই, ওই স্ক্রু ঠিক হয় নাই, এটা কাজ করে নাই বা তার তো সেন্স ঠিক ছিল না, খুব ফাস্ট ছিল। সেই প্রবলেম দিয়ে যখন আমি আমার স্টুডেন্টকে বোঝাবো, তখন কিন্তু সে অনেকটাই বুঝবে, অনেকটাই বুঝবে না। ফিলটা আসবে না যে আসলে এটা কি হচ্ছে বা কি করতে পারি। যখন আমার দেশের কেস স্টাডি নিয়ে, আমার বিজনেসের কেস স্টাডি নিয়ে যখন কাজ করবে তারা, তখন তারা বুঝতে পারবে। এবং যদি সেক্ষেত্রে যেটা বললাম যদি কোলাবোরেশন এর সুযোগ থাকে তারা যদি করে একসাথে যদি কাজ করে তখন দেখবে যে আমার এই আইডিয়া থেকে এই চেঞ্জটা আসছে। তখন কিন্তু তারা they will feel proud for that. So, it can be a good option, good avenue for both industry and একাডেমিক। সো যাতে স্টুডেন্টরাও কাজ করার জন্য ইন্সপায়ার হবে। আর যেটা একটু আগে আমরা একটু আলাপ করছিলাম যে আসলে আমরা এখন বিভিন্ন কারণে দেশের বাইরে চলে যাওয়ার টেনডেন্সি বেশি। যখন কাজগুলো করার সুযোগ পাবে এবং চেঞ্জ গুলো দেখবে, তখন তারাও কিন্তু দেশে থাকার জন্য অনুপ্রাণিত হবে বলে আমি মনে করি। সেটা হয়তোবা ইয়াং যারা ফোর্সেস জি, আসেন তাদের জন্য। কিন্তু শুধু উপায়ের এন্ড থেকে না ভাইয়া, জি, অ্যাজ অ্যান এইচআর প্রফেশনাল ফর ইন দিস ভেটেরান ইন দিস ইন্ডাস্ট্রি ফর ভেরি লং, আমরা কিন্তু এখন প্রায়শই বাংলাদেশে বিভিন্ন ধরনের ব্র্যান্ডস গুলো থেকে লে অফ এর খবর পাচ্ছি। জি, অ্যান্ড মোস্টলি গ্লোবাল অনেক বড়, বড় ব্র্যান্ডস এর থেকে আমরা লে অফ এর কিছু পাচ্ছি। কিছু, কিছু জায়গায় ফান্ড বা ডোনার ফান্ড এগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্যও দেখা যাচ্ছে যে আমাদের অনেক সিনিয়র যারা হাইলি কোয়ালিফাইড হুম, হুম, রিসোর্সেস হুম। আছেন, তারাও হয়তোবা ঠিকমতো তাদের জব কন্টিনিউ করতে পারছেন না বা লে অফ হচ্ছে। তো এই যে সিনারিওটা, তো এদেরকে ধরেন আমার যদি আমি তো ইয়াং ওয়ার্কফোর্সকে অফকোর্স আমার এমপ্লয়মেন্ট এ ঢুকাবো। জি। কিন্তু এই সিনিয়র ওয়ার্কফোর্সকে নিয়ে আপনার কি মনে হয় যে কিছু কি করার আছে ইন জেনারেল? একটা বিষয় ইস ভেরি ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে আ আমি আপনার এই প্রশ্নটাকে একটু ডিফারেন্ট জি, ওয়েতে একটু বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন জবে ঢুকে যাই, প্রথমত আমরা পড়াশোনার পরে চেষ্টা করি যেকোনো একটা জবে ঢোকার। জি, যেখানে আমার লাইফটা একটু সিকিউরড হবে, জবের গ্রোথ ভালো হবে, কোম্পানিটা একটু বড় বা স্টেবল লম্বা সময় কাজ করছে। এগুলো দেখেই কিন্তু আমরা মোটামুটি কম বেশি সবাই ঢুকে যাই। জি, আ অনেক ক্ষেত্রে যেটা বাংলাদেশে হয় হয়তো আমার যে লাইনে ফুললি পড়াশোনা করা বা আমার যে লাইনে ইন্টারেস্ট সেই লাইনেও আমি অনেক সময় জব শুরু করছি না বা শুরু করতে পারছি না। হুম, আমি হয়তো অন্য কিছুতেই অনেকদিন ধরে কাজ করে এক্সপার্ট হয়ে বড় হয়ে যাচ্ছি। যেটা হয় আমি যখন জবে একবার ঢুকে যাই, মোস্ট অফ দ্যা কেসে আমরা কয়জন ৫ বছর, ১০ বছর, ১৫ বছর, ২০ বছর চাকরি করার পরে বা এর মধ্যে নিজের স্কিলটাকে ডেভেলপ করার জন্য কাজ করি। আমরা যেটা হয় আমরা কিন্তু কাজ করতে অভ্যস্ত হই। কিন্তু নিজের স্কিল সেট ডেভেলপ করা বা ধরেন নেক্সট 5 ইয়ার্স পরে আসলে কি স্কিল সেট দরকার হুম। অ্যাজ এ সিনিয়র রিসোর্স আপনি যেটা বললেন, আ আমার সেই স্কিল সেটটা আছে কিনা? সেটা কিন্তু আমরা কম্পেয়ার খুব কম ক্ষেত্রেই হয়তোবা কিন্তু করছি। সেখানে কি এটা পসিবল ভাইয়া যে জি। ও হয়তোবা যিনি অলরেডি কোম্পানিতে আছেন, তিনি হয়তো এক্সপেক্ট করছেন যে এইচআর থেকেই আমাকে এই ধরনের স্কিল সেট গুলো ডেভেলপ করার জন্য এনাফ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট দিবে? আ ভালো কোম্পানি এইচআর কিন্তু বা ট্রেনিং কিন্তু প্রচুর ট্রেনিং করায়। আচ্ছা, এখন সেখানে আ যেটা আমি দেখেছি সত্যি কথা বলতে, ধরেন শর্ট টার্ম গোলের ট্রেনিংই কিন্তু বেশি হয়। হুম। যে ধরেন আপনার কাউকে দেখছি যে কারো হয়তো এক্সেল এ আ আরেকটু ভালো করার সুযোগ আছে। একটা এক্সেল এর ট্রেনিং দিয়ে দিচ্ছি আমরা। বা সে হয়তো বাইরের কোনো ট্রেনার থেকে ট্রেনিং নিচ্ছে। বা সে নিজেই হয়তো YouTube বা অন্য কোথাও থেকে দেখে সে প্ল্যাটফর্ম দেখে সে শিখছে। আবার হয়তো কারো মনে হচ্ছে যে প্রেজেন্টেশন স্কিলটা একটু ভালো করা দরকার। সে হয়তো কোনোভাবে প্রেজেন্টেশন স্কিলের ট্রেনিং সেট নিয়ে নিচ্ছে। বাট লং টার্ম ফিউচার কাজের কথা চিন্তা করে যে আমি আসলে এখন এটা পারি, সামনে এটা পারবো বা সামনে এটা আসবে, সেই জিনিসটা আমি করছি কিনা হুম। সেটা অবশ্যই এইচআর এর দেখার সুযোগ আছে বা এইচআর এর দেখা উচিত। সেটা হয়তো এইচআর আ খুব আ সিনিয়র বা হাই পটেনশিয়াল এমপ্লয়ির ক্ষেত্রে হয়তো এইচআর দেখে। কিন্তু ইচ অ্যান্ড এভরি এমপ্লয়ির ক্ষেত্রে এখন পর্যন্ত বাংলাদেশে আমি সত্যি কথা বলতে এই প্র্যাকটিসটা কম। সেটা হয়তো কস্ট ইফেক্টিভ ওয়েতেও কম, সেটা হয়তো আপনার লং টার্ম চিন্তা করেও কম। সেটা প্রথমত অ্যাজ এ পারসন আপনাকে ইন্ডিভিজুয়ালি দেখতে হবে। নিজের প্রতি তো কিছু ইনভেস্টমেন্ট আপনাকে সবসময়ই করা উচিত।
আপনি যেটা করে আর্ন করছেন বা যে কাজটা করে এনজয় করছেন, হুম। সেখানে আপনি ১৫ বছর, ২০ বছর, ১০ বছর আগে পড়াশোনা করে যেটা শিখে আসছেন, সেখানে আপনি স্টপ হয়ে গেছেন। আপনি যদি নিজেকে ডেভেলপ না করেন, একটা সময় পরে এসে কিন্তু দেখবেন যে অনেক কিছুতেই আপনি ম্যাচ করতে পারছেন না। আপনি একটা ডক্টর দেখেন না, একটা ডক্টর যখন এমবিবিএস শেষ করে, সে কিন্তু সারা জীবন পড়াশোনার তো পড়তে শেষ থাকে। নাই। হ্যাঁ, সে তো ওই তো আমাদের হিউম্যান বিং এর বডি তো ওইটাই। তো সে রাইট, তো বলতে পারত যে আমি এমবিবিএস পড়ে তো সবই পড়ে আসছি। রাইট। আমার তো আর চোখের আর নতুন করে অপারেশন বা রোবোটিক সার্জারি আমার তো শেখার দরকার নাই। আমি তো ওই হাত দিয়েই সার্জারি করতে হয়। হুম, কিন্তু তাদের কিন্তু কন্টিনিউয়াস পড়তে হচ্ছে। কারণ কি নতুন কি ওষুধ আসছে, নতুন কি মানে অসুখগুলোর ভ্যারাইটি কি আসছে, সেটার কমপ্লিকেশন কি, সেটার মেডিসিন কোনটা কাজ করছে। এখন ওষুধের জেনারেশনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। হুম, 1st হুম, জেনারেশন, 2nd জেনারেশন, 3rd জেনারেশন, 4th হুম। জেনারেশন আমরা বলছি। সেগুলোর ইমপ্লিকেশন কি? আমার কাছে মনে হয় এটা আমাদের যারা আমরা মিড লেভেলে বা সিনিয়র লেভেলে আছি, তাদের এটা আগে থেকে একটু প্ল্যান করা উচিত। বোঝা উচিত যে আসলে মার্কেটের টেনডেন্সি কোন দিকে যাচ্ছে। সেই টেনডেন্সি অনুযায়ী আমার ফিউচার স্কিল সেট, আমার যেটা কাজের ক্ষেত্র বা আমার যেটা ইন্টারেস্ট বা আমার যেটা কাজের এরিয়া বা আমি যেখানে গ্রো করতে চাই, সে অনুযায়ী নতুন কিছু এড করার সুযোগ আছে কিনা? এটা করলে আপনি অবশ্যই অন্যদের থেকে এগিয়ে থাকবেন। তো অর্পণদা যেটার কথা বলছিলাম সিনিয়র যারা হচ্ছে এক্সপেরিয়েন্স প্রফেশনাল আছেন তাদের জি। ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজেরা স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে হচ্ছে অনেকটা উদাসীন। তো তাদের জন্য কি এমন যে প্রাতিষ্ঠানিকভাবে যদি তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কোনো অ্যারেঞ্জমেন্ট করা যায় ইউনিভার্সিটি থেকে বা অন্য কোথাও থেকে, তাহলে কি তারা বেশি আগ্রহ পাবেন? এইটা আসলে আ ডিপেন্ড করবে আ কোর্সের প্রোফাইলিং এর ব্যাপারে, মানে কারা কোর্স নিচ্ছে, কিসের কোর্স করাচ্ছে সেটার উপরে। আপনি যেটা বলছেন, আপনি যেটা ইন্ডিকেট করতে চাচ্ছেন সেটা মনে হয় আমি বুঝতে পারছি যে আসলে তারা আ একটু হয়তো অর্গানাইজেশন থেকে যদি ফোর্স পায় যে আপনি এটা করেন বা এটা আপনার জন্য হ্যাঁ, করলে সেটাই। নিজে বেটার। থেকে তো করছেন না। কোনো হ্যাঁ, একটা ভাবে সো তাদেরকে হয়তোবা সেইটা দেওয়া যায় কিনা। হ্যাঁ, বড় আকারে চিন্তা করলে বা মাস পিপল চিন্তা করলে হয়তো অর্গানাইজেশন থেকে ফোর্স করলে বা আইডেন্টিফাই করে দিলেই হয়তো তাদের জন্য সহজ হয়। বাট আমি যেটা বলতে চাচ্ছি আসলে একটু ডিফারেন্ট হতে আসলে আমাকে আমার ইন্টারেস্টটা বোঝা উচিত। আমাকে আমার মার্কেটের সিচুয়েশনটা বোঝা উচিত। এবং এই সিচুয়েশনে আমি মার্কেটে কোথায় ফিট করি, আমার মার্কেটের প্রাইসিংটা কেমন, এইটা একটু বোঝা উচিত। আমি সেটা বলছি। বুঝে আমার জন্য আসলে কতটুকু, যেহেতু আমি কিন্তু এখন আর ফ্রেশার না। আমি কিন্তু আপনি যে গ্রুপটার কথা বলছেন, জি। আ ধরেন ১০ বছর, ১৫ বছর, ২০ বছর কাজ করে ফেলছে। তারা কিন্তু অলরেডি মার্কেটে অনেক কিছু জানে এবং তার নিজের সম্পর্কে কিন্তু সে জানে। এবং তারা যেহেতু বিজনেস লিড করে, তারা একটা ডিপার্টমেন্ট লিড করে, একটা টিম লিড করে, একটা বিজনেসের অপারেশন লিড করে। তারা কিন্তু আ জুনিয়রদেরকেও দেখছে, হুম, তাদের থেকে যারা মিড সিনিয়র তাদেরকেও দেখছে, তাকেও দেখছে। সে কিন্তু কয়েকটা জেনারেশন তার সাথে কিন্তু কাজ করছে অলরেডি। সো নিউ জেনারেশন নিউ স্কিল সেট কি? আ তাদের সেই স্কিল সেট এবং ফিউচারে কি আসছে সেটা যদি না জানে, তাহলে কিন্তু সে একটা টিম লিড করার জায়গায় সে থাকবে না। তার মানে সে কিন্তু অলরেডি ফিউচার জানে। তার বিজনেসটাই আগামী ৫ বছর পরে কোন দিকে যাবে সেটা কিন্তু সে জানে। তারাই কিন্তু হুম। লিড করছে। আমি যেটা বলছি যে সেই লিডের জায়গা থেকেই নিজের স্কিল সেটটাকে ওই জায়গায় নিয়ে যাওয়া, যাতে ৫ বছর পরে আমার ডিমান্ডটা অন্যদের থেকে বেশি থাকে এবং সে অনুযায়ী তাকে একটু ডেভেলপ করা, কাজ করা। অবশ্যই হতে পারে যে সেটা আমি যেটা বললাম যে যেটা হয় যে হাই পারফর্মার এমপ্লয়িদের ক্ষেত্রে যেটা ভালো অর্গানাইজেশন তারা হাইপো আইডেন্টিফাই করে যে আমার এটা নেক্সট পটেনশিয়াল কে, হুম, সাকসেসর হিসেবেও নেক্সট পটেনশিয়াল কে। সাকসেশন প্ল্যানিং এর মাধ্যমে করে, হাইপোর বিভিন্ন মডেলিটি আছে, মডেল আছে সেগুলো দিয়ে বের করে যে এই রিসোর্সটা এই ৫ জন, ১০ জন, ২০ জন বা এই 10% রিসোর্স আমার কোম্পানির জন্য খুবই এসেনশিয়াল, খুবই ক্রিটিক্যাল। তাদেরকে আমি রাখতেও চাই, তাদেরকে আমি গ্রো করতে চাই, তাদেরকে আমি সুযোগ সুবিধা দিতে চাই। কারণ তারাই হয়তো আমার অর্গানাইজেশনটাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে। তাদের জন্য কোম্পানি অনেক সময় যেটা বললাম, সবসময়ই করবে। শর্ট টার্ম এ হয়তো কিছু করে, সেই জায়গাতে লং টার্ম করা যায় কিনা সেইটা একটু ভাবা। আর এজ এ ইন্ডিভিজুয়াল আমারও ওই থ্রাস্টিনেস টা থাকা যে আমি আরেকটু কিছু শিখতে চাই, আরেকটু হরাইজনটা বড় করতে চাই। আমার যেটা হয় যেটা কমফোর্ট জোন হয়ে যায় যে এক জায়গায় অনেকদিন কাজ করতে আমি ওটা থেকে বেরোইতে চাই না। সেই কমফোর্ট জোন ব্রেক করলে কিন্তু নতুন চ্যালেঞ্জে আসলে কিন্তু নিজের ডেভেলপমেন্টটা হয়। তো ওই জায়গাকে নিজেকে ফোর্স করাটা ইজ ইম্পোর্টেন্ট। একটা জেনারেশনস এর কথা বলছিলাম আমরা ভাইয়া যে সেভারাল জেনারেশন তো আমরা দেখতে পাচ্ছি জি, যে একজন পার্টিকুলার টিম লিড এবং এখন অনেক আমি জানি না এমএফএস এর জন্য প্রযোজ্য কিনা
অন্যান্য অনেকগুলো ইন্ডাস্ট্রিতে আমরা দেখছি যে জেনারেশন গ্যাপ, এই যে জেন জি, জেন আলফা পরবর্তীতে আসবে। তো এদের সাথে দেখা যায় যে ম্যানেজমেন্ট আগে যেভাবে কাজ করত জি, এবং এখন এরা যেভাবে কাজ করতে চায়, তার একটা মিসম্যাচ হচ্ছে জি, বা জি, এখন জি, ওরা একদম যেভাবে রাইট। কাজ করছে। তো সেই ক্ষেত্রে মানে এটা ধরেন আপনার উপায়তেও কি এই ধরনের সিনারিও হয় যে আমাদের একদম নতুন জেনারেশন যারা আসছে তাদের সাথে কাজ অবশ্যই করতে ইউ আর পার্ট অফ দ্য সোসাইটি। সো কিভাবে আমাদেরও সেটাকে বিভিন্ন মিটিগেট জেনারেশন, করেন? আমি নিজে বেশ কিছুদিন ধরে এই জিনিসটা নিয়ে খুব ভাবছি এবং খুব অবাক করা বিষয় হচ্ছে এটা অনেক বেশ কিছুদিন আগে থেকে বেশ কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছে। হুম, রিসেন্টলি জিনিসটা নট ফর উপায় মানে হুম, পুরা ইন্ডাস্ট্রিতে আরকি শুরু হয়েছে এবং এখন এসে আমরা এটা একটু ম্যাসিভ আকারে দেখতে পাচ্ছি। যেটা হয় যে শুরু হয় আস্তে, আস্তে একটা হুম, পর্যায়ে যাওয়ার পর এটা আসলে বড় হয়। সেই পর্যায়টা এখন আসছে। সো খুব ইন্টারেস্টিং। আমি জানি না আপনি এই ফিলটা পান কিনা। আমরা কিন্তু একসময় যখন সেলারি নেগোশিয়েট করতাম হুম, বা বেনিফিট কি যখন কথা বলতাম, হুম, আ তখন কিন্তু জিজ্ঞেস করতাম বা জানতে চাইতাম যে পিএফ, জিএফ আছে কিনা? হ্যাঁ? লং টার্ম বেনিফিট আর কি আছে? আ গ্র্যাচুইটি কতদিনে ম্যাচিউরড হয়? অনেক কোম্পানিতে আছে যে ৫ বছর হলে ১ টা, হুম, অনেক কোম্পানিতে ২ বছর ১০ বছর হয়ে গেলে এখন ১.৫ টা হয়। অনেক জায়গায় ২ টা হয়, অনেক জায়গায় ১৫ বছর হয়ে গেলে ২ টা হয়। হ্যাঁ, তার মানে কি দেখেন আপনি একটা অর্গানাইজেশনে কাজ করবেন, আপনাকে একটা ইন্টারেস্ট গ্রো করা যে আমি যদি এখানে থাকি তাহলে আমার ফিউচারে আস্তে, আস্তে বেনিফিট বাড়বে। তার মানে লং টার্ম স্টে করি। যখন এই পলিসিগুলো ডেভেলপ করা হয় বা এই পলিসিগুলো যখন আছে তখন কিন্তু তার মানে মানুষ ১০ বছর, ১৫ বছর, ২০ বছর কাজ করছে বা কাজ করার চিন্তাভাবনা মাথায় আছে দেখেই কিন্তু পলিসিগুলো আছে। আপনি এখনকার সময়ে পাস করা কোনো ছেলেমেয়ের সাথে যদি কথা বলেন, তার দেখবেন ওইটাতে বিন্দুমাত্র ইন্টারেস্ট নাই জি। মোস্ট অফ দ্যা স্টুডেন্টের। এবং সবার ক্ষেত্রে হপিং এর টেনডেন্সিটাও কিন্তু অনেক বেশি। এক্সাক্টলি। এবং খুব ইন্টারেস্টিংলি কিছু অর্গানাইজেশন যেটা করছে, আমি শোনার পরে বেশ কিছু সময় জিজ্ঞেস করলাম, কয়েকজনকে প্রশ্ন করলাম যে, "কেন করছেন এবং রিটার্ন কি?" কিছু অর্গানাইজেশন যেটা করছে যে, ডিরেক্ট এমপ্লয়মেন্ট এও যাচ্ছে না, হুম, থার্ড পার্টি কন্ট্রাক্ট চলে যাচ্ছে এমপ্লয়মেন্টে। থার্ড পার্টি কন্ট্রাক্টের সুবিধা হচ্ছে যে, আমি যে এমপ্লয়িটাকে নিচ্ছি, হুম, আমার এখানে না, আমি অন্যখানের কথা বলছি, কয়েকটা অর্গানাইজেশনের কথা বলছি। আমি যে এমপ্লয়িকে নিচ্ছি, সে সে জানে আমি লং টার্ম থাকবো না। আমি হয়তো দেশের বাইরে চলে যাবো। অনেকে আছে হাই পটেনশিয়াল ক্যান্ডিডেট বা এমপ্লয়ি ধরেন দেশের বাইরে চলে যাবে। ২-৩ বছর ওয়ার্ক এক্সপেরিয়েন্স দরকার। জি, আমি একটা কিছু করি। সো তার মানে এই ২-৩ বছরে আমি যে অর্গানাইজেশন থেকে বেশি সেলারি পাবো, আমি সেখানেই কাজ করব। হুম, আমার কোম্পানির ব্র্যান্ড, আমার কোম্পানি কোথায় যাচ্ছে, কোম্পানির লাভ হচ্ছে, লস হচ্ছে, কোম্পানি সামনে কি বেনিফিট দিবে, আমার এত কিছু চিন্তা করার দরকার নাই। আমি আসবো, কাজ করব, আমার সেলারি বেশি, আমি কাজ করব। হুম, অনেকের মধ্যেই এই টেনডেন্সি এখন গ্রো করছে। যে কারণে দেখা যায় যে অনেকে ভালো, ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করে, ভালো, ভালো রেজাল্ট নিয়ে পাশ করে থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট এ ঢুকছে আরেকটা অর্গানাইজেশনে। এখানে বেনিফিট হচ্ছে যে যেই অর্গানাইজেশন নিচ্ছে হুম, তারা পিএফ, জিএফ বা আদার্স যেই সিটিসির ক্যালকুলেশনটা আছে সে ডিরেক্ট তার সেলারিতে বাড়ায় দিচ্ছে। হুম, আর এমপ্লয়ি যেটা হচ্ছে, আমার জন্য ৫ বছর ১০ বছর অপেক্ষা করার দরকার নাই। আমার সেলারি নরমালি হওয়ার কথা 50,000, এখন এটা 70,000 করে দিছে, আমি 70,000 এ হ্যাপি। সেও কাজ করছে। তার মাথায় কিন্তু কখনোই আসছে না বা আসছে অনেক পরে যে আমি এই কোম্পানির মেইন কোম্পানির রিসোর্স না, আমি একটা থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি। কারণ তার তো মনে আছে যে আমি এখানে এখন 50 পাই। আমি তো যদি পার্মানেন্ট হয়ে জয়েন করতাম আমি তো 40 পাইতাম। তো আমি তো 10,000 বেশি পাচ্ছি। আরেকটা অর্গানাইজেশনে গেলাম সেটাও 60 দিচ্ছে। আমার তো ওই বাকি জিনিস চিন্তা করার দরকার নাই। সো যেটা বলছিলাম যে তার মানে দেখেন এই যে একটা কালচারালি শিফট, তারা এখন ইনস্ট্যান্ট আপনি আমাকে কি দিলেন, ফিউচারে কি দিবেন ওইটার কথা চিন্তা করে কম। সো ইনস্ট্যান্ট আমার বেনিফিট প্যাকেজ কি সেইটা বলেন, বাকি টার্মস অ্যান্ড কন্ডিশন আমার তো জানার দরকার নেই। তো ইন দ্যাট কেস ধরেন আপনারাই কি করেন বা কি ধরনের ব্যাপার সাজেস্ট করেন যে এইচআর পলিসিতে গিয়ে তখন বেনিফিট বা কম্পেনসেশন প্যাকেজে চেঞ্জ হয়? নাকি আপনারা ওই জিনিসটা আচ্ছা ঠিক আছে তাহলে তাদেরকে আমার দরকার নেই। কারণ অনেক ট্যালেন্টস কে হয়তোবা আপনি সেই অনুযায়ী রিক্রুট করতে পারছেন না যাদেরকে এক্সাক্টলি। চাচ্ছেন। এটা আসলে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ভ্যারি করে। কোন অর্গানাইজেশন কিভাবে আ দেখছে বা তারা কিভাবে, এটা আসলে আপনি ইন্ডিভিজুয়াল কেসে তো আসলে পুরা কম্পেনসেশন প্যাকেজটা আপনি চেঞ্জ জি। করতে পারবেন না একজনের জন্য হঠাৎ করে। হয়তো অনেক ক্ষেত্রে আমরা ওরকম হলে খুব ভালো রিসোর্স আমরা তো নিতেও পারি না। হুম, আবার যারা এগুলোর সাথে ম্যাচ করে তারা হয়তো জয়েন করে বা হয়তো কিছু, কিছু কোম্পানির ক্ষেত্রে হয়তো পলিসি চেঞ্জ করে নেয় যে আমি তাহলে এদেরকে দিয়েই কাজ করাই। এরাই করবে। যে ডিপেন্ড করবে আসলে কোম্পানির স্ট্র্যাটেজিক গোলের প্রতি আমি আসলে কাদেরকে ফোকাস করে কাজ করতে চাই। বাট যেটা মনে হচ্ছে হয়তো ফিউচারে এই জিনিসগুলো এইচারে একটা বড় চেঞ্জ আসবে বলে আমি মনে করি। এই ফুল কম্পেনসেশন বেনিফিট প্যাকেজে তারা খুব শর্ট টার্ম গেইনটাকেই দেখছে এবং আমি একজনের সাথে আবার কথা বললাম যে ধরেন ২ বছরের মতো
চাকরির বয়স হয়েছে তার। তো আমি বললাম, "চেঞ্জ করতে চান কেন?" হুম। তো তার অ্যান্সার, "ভাইয়া অনেকদিন তো হলো।" ২ বছরটাই অনেকদিন। তো তারটা শুনে আমার কাছে মনে হয়েছে যে আচ্ছা তাহলে কি বা মানে আমরা কি ভুল বুঝতেছি বা ভুল ওয়েতে আগাচ্ছি? মানে ২ বছর সময় অনেকদিন হয়ে গেছে। সো মানে এইটা থাকছে এটাই তো বেশি। আর তো কোনো আদার্স কোনো কারণ নাই তার যাওয়ার। সেলারি কম, আমার এই বেনিফিট পাচ্ছি না, আমার লার্নিং হচ্ছে না, আমার এটা হচ্ছে না বা আমি কাজ এনজয় করছি না, কিচ্ছু না। ১.৫-২ বছর কাজ করছি, অনেকদিন কাজ হয়ে গেছে। তখন আরেকটা অর্গানাইজেশন যাই, সেখানে কাজ করি। সেখানে কাজ করে ভালো লাগলে যাবো, নাহলে যাবো না। এবং যাওয়ার ক্ষেত্রে তারা অনেক কিছুই চিন্তা করে না যে অর্গানাইজেশনের প্রোফাইলিং কি? আমার লং টার্ম এ সাস্টেইন করবে কিনা? এত কিছু তারা ভাবার আসলে এখন সময় নেই। আমরা যেরকম ফাস্ট মোবাইল স্ক্রল করে চলে যাই একটার পর হ্যাঁ, একটা, সেরকম যে আসছে এটা অফার নিছি, এটা অফার জয়েন করছি, এটা হয় নাই, হয় না, আরেকটাতে গেছি। রাইট। তো এখন তো কম্পেনসেশন প্যাকেজ বা হায়ারিং তো পরে। তার আগে তো হচ্ছে আপনার স্কিল রিসোর্সেস জি, লাগবে বা স্কিল গ্র্যাজুয়েটস লাগবে। জি, তো সেখানেও দেখা যায় যে আমরা শুধু আমরাই না, বিভিন্ন ইউনিভার্সিটিজ থেকে আমরা চেষ্টা করি যে রেডি গ্র্যাজুয়েটস দিতে। জি। কিন্তু কতটুকু পারি বা আপনাদের এন্ড থেকে কি মনে হয় কি কোনো গ্যাপ আছে, বা গ্যাপ থাকলে কোন এন্ডে সাধারণত গ্যাপগুলো আপনারা সাধারণত দেখেন বেশি? যে প্রপার স্কিলড হিউম্যান রিসোর্স পাওয়া একদমই এন্ট্রি লেভেলে কি ধরনের সমস্যা আপনারা দেখেন? আ এইটা আমরা অনেকেই বলি যে যারা আমরা মানে ইন্টারভিউ বোর্ডে আছি বা জি। কোম্পানি সাইডে আছি, তারা ভালো ক্যান্ডিডেট খুঁজছি, হয়তো ভালো ক্যান্ডিডেট পাচ্ছি না, রাইট রিসোর্সটা পাচ্ছি না। আবার ওইদিকে যারা চাকরি প্রার্থী আছে, যারা হুম। স্টুডেন্ট যারা বের হইছে মাত্র পড়াশোনা করে, তারা এবং এটা বলছে শুধু যে বাংলাদেশের জন্য স্পেসিফিক না কিন্তু। এটা কিন্তু হ্যাঁ, নেইবারিং কান্ট্রিজ এও জি, আমরা একই জি, সিনারিও দেখছি। জি, জি। সো আমি 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 জব পাচ্ছি না বা রাইট জবটা পাচ্ছি না। এখানে আসলে আ স্কিল সেটের বিষয় আছে, পাশাপাশি অ্যাটিটিউড এর বিষয় আছে। আচ্ছা। আসলে যে আমি আ চাকরি যেটা করছি সেটা আসলে কে কয়জন কতটুকু সিরিয়াসলি করছি। আপনি কাজের ব্যাপারে সিরিয়াস কিনা? আপনি আমার সাথে জাস্ট হয়ে শুরুর আগে শেয়ার করছিলেন যে আপনি টিম নিয়ে কাজ করেন, টিম আছে। অনেক সময় মনে হয় যে নিজেই করি। ওখানেই কিন্তু আসলে আপনার আরেকটা কথা প্রকাশ পায় যে একজনকে দায়িত্ব দিব, কাজ ঠিক মতো করবে কি করবে না, কখন করবে, আমার মতো করে করবে না, হ্যাঁ, সিরিয়াসলি করবে না, কাজের কোয়ালিটি ভালো হবে না। এই প্রশ্নটা তো মাথায় থাকে। তাছাড়া আমি তো হ্যাঁ। কখনো বলব না যে আমার কারো দরকার নেই, আমি একাই করি কাজটা। এই যে কথাগুলো বললাম, এগুলি আসলে রিসোর্স থাকা দরকার। সে যখন কাজটা করছে, কাজের কোয়ালিটি আসলে সে কতটুকু এনশিওর করছে। নাকি ভুল হচ্ছে, আমি বলছি, "ও সরি, ভুল হয়ে গেছে।" সেই ভুল হয়তো আপনি ১ বার ২ বার করতে পারেন। কিন্তু আপনি যখন সেই ভুলটা বারবার করছেন, তার মানে আপনার লার্ন করছেন না কিন্তু এখান থেকে। হুম। অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ এ কলিগ আপনি তো আপনার কলিগকে শিখিয়ে দিবেন, জুনিয়র কলিগকে শিখিয়ে দিবেন। বাট সে যখন বারবার ওই একই টাইপের ভুল করবে বা এইবার এইটা মিস্টেক, ওইবার ওইটা মিস্টেক, বা এটা করে নিয়ে আসি নাই, ওইটা করে নিয়ে আসি নাই, ও আমি খেয়াল করি নাই, ও আমি দেখি নাই। আপনার যে টাইমলি যে কাজটা হওয়ার কথা সেই টাইমে হয় নাই। হয়তো আপনি টেনশনে আপনি মরে যাচ্ছেন। অনেক টেনশন করছেন। বাট whereas আপনার যাকে দিয়েছেন কাজ তার কোনো টেনশনই নাই। ও আচ্ছা, এটা করার কথা ছিল না। আমার তো মনে নেই। সো দিস অ্যাটিটিউড ইস ভেরি ইম্পোর্টেন্ট। যখন আপনি কাজে আসছেন, জবে হ্যাঁ, আসছেন, আপনি বেসিক্যালি আপনি চিন্তা করেন আপনি একটা কেমন লোক খোঁজেন? আপনি একটা লোক খোঁজেন যাকে আপনি রিলাই করতে পারবেন রাইট। কাজটা দিয়ে। হ্যাঁ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি অর্পণকে কাজটা দিয়েছি। হ্যাঁ। অর্পণ এই কাজটা সুন্দর মতো রাইট টাইমে পারফেক্টলি করে আসবে। জি, এই কাজটা যখন অর্পণ ১ বার, ২ বার, ৩ বার করবে, তখন আপনি অর্পণকে ডিপেন্ড করা শুরু করবেন। যে ওকে দিলে কাজটা হয়। ওকে দিলে আমার টেনশন করতে হয় না। ওকে দিলে আমার ৩ বার ফলো আপ করতে হয় না। এই কি করছো? কতটুক করছো? কেমন করছো? দেখাও ঠিক আছে কিনা? কি করতেছো? কারে নিয়ে করতেছো? এটা কিন্তু আপনার মাথায় টেনশন ক্রিয়েট করছে। জি। আপনি রিলাই করতে পারছেন না। আপনি কাজটা ফুললি এখন ছেড়ে আমি দিতে পারছেন বেতনও না। দিব, টেনশনও করব, দুটাই কেন করব? তার মানে ব্যাপার একটা। অপোজিট এর যে পারসনটা সে হ্যাঁ। কিন্তু ওনারশিপ নিয়ে কাজটা করছে না। রাইট। আপনি আমাকে করতে বলছেন, আমি করে দিছি। হুম। এখন আপনি তো আমাকে এইটা বলেন না। অনেক সময় আমরা বলে বসি। আপনি তো আমাকে ওইটা বলেন নাই। তুমি যে বোঝো নাই, তুমি তো প্রশ্নও করো নাই। সে যে এটা পুরাটা বুঝে নাই, হ্যাঁ, সেটাও কিন্তু সে প্রশ্ন করে নাই। সে আমার দোষটাকে আরেকজনের কাছে চাপায় দেওয়ার চেষ্টা করে। না, আপনি তো আমাকে পুরাপুরি বলেন নাই যে এটার পর এটা করতে হবে। বা কাজ শেষ করে আমি বসে আছি। আমি বলিও নাই যে আপনাকে শেষ হয়েছে। না, আপনি তো আমাকে নিতে আসেন নাই কাজ। জবের ক্ষেত্রে আমি মনে করি যে কাজ করার আগ্রহ, ওনারশিপ নেওয়া, কাজের কোয়ালিটি। বেসিক্যালি আপনি একটা লোককে কাজ করে, আমার বস আমাকে কাজ দিয়ে বিন্দাস থাকবে। হুম। আমার বস আমাকে কাজ দিয়ে বিন্দাস থাকবে। বস হচ্ছে সেরকম এমপ্লয়ি খোঁজে।
এখন এই অ্যাটিটিউডের যে ঝামেলাটা, এটা কি এখন আমরা নতুন জেনারেশনে বেশি দেখছি নাকি এটা সবসময়ই ছিল? কিছু সবসময়ই পরিমাণ কম তো বেশি সবসময় ছিল, ছিল। কিছু সবসময়ই ছিল। নতুন জেনারেশন বেশি। এটাও একটা কারণ যেটা বললাম যে আগের জেনারেশনের মানুষ লং টার্ম জবের চিন্তা করত। হুম, যে আমার যদি চাকরিটা চলে যায় তাহলে আমার কি হবে? হুম। আমার যদি বস বিরক্ত হয় তাহলে তো আমার প্রমোশন হবে না, চাকরি থাকবে না। এখনকার জেনারেশনে সেই ভয় নাই। সো চাকরি করতে আসছি, ভাল লাগছে করছি, ভাল লাগে নাই করি নাই, নাহলে আরেকটা পাবো, আরেকটা পাবো, আরেকটা পাবো। যে কারণে ওইখান থেকেও হয়তো এই অ্যাটিটিউড গ্রো করে যে আচ্ছা দিছি, দেই নাই, দেই নাই, হইছে, হয় নাই, হয় নাই। সো এই অ্যাটিটিউডটাই মানে আমাদের মনে হয় এখন সবাইকে অনেক ভাবাচ্ছে। এটা আমাদেরও আসলে আমরা ইউনিভার্সিটি থেকেও আমরা চাচ্ছি যে এখানে আসলে হোয়াটস দ্য বেস্ট ওয়ে আউট অফ দিস সেটা বের করতে। তো আমরা প্রায় হচ্ছে শেষের দিকেই চলে এসেছি অর্পণদা। জি, মেইন হচ্ছে যেটা আপনার কাছে জানতে চাইবো যে এখনকার হয় না যে আমাদের একেকটা টাইমে তো এডুকেশনে একেক ধরনের জি, ফিল্ডের জোয়ার জি, থাকে। জি, জি। কোনো একটা সময় দেখা যেত বিবিএ এর অনেক হ্যাঁ, ডিমান্ড হ্যাঁ। মার্কেটে। একটা সময় দেখলাম সিএসই ছাড়া কিছুই নাই। যখন গ্রামীণফোন বা এগুলো হচ্ছে নতুন আসা শুরু করলো, তখন যেহেতু অনেক জায়গায় বিভিন্ন হচ্ছে ওদের নেটওয়ার্ক টাওয়ারস, জি। তখন হচ্ছে ট্রিপলি এবং এগুলারও ট্রিপলি, হচ্ছে সিএসসি অনেক এগুলোর। ছিল। এখন মার্কেটে হয়তোবা কোন ট্র্যাকের বা আগামী ৩ থেকে ৫ বছরে কোন ট্র্যাকের ডিমান্ড আপনার কাছে মনে হচ্ছে এইচআর প্রফেশনাল হিসেবে আপনি বেশি দেখছেন? বা সেইখানে জব অপরচুনিটিস গুলো কি? আ হট জবস যদি বলি বা হট ডিপার্টমেন্টস যদি বলি, আচ্ছা। আপনার কাছে কি মনে হবে যে কোনগুলো? এখন রাইট নাও যদি আপনি বলেন, মানে একটা তো বললেন ফিউচার, একটা রাইট নাও যদি বলেন সেক্ষেত্রে আমরা দেখছি যে অ্যানালিটিক্যাল কাজের লোকের অনেক সুযোগ আছে। যারা ধরেন একটু হয়তো আ আ সিএসসি ব্যাকগ্রাউন্ড বা একটু বিজনেসটাকে বোঝে, নতুন কোনো রিপোর্ট এনালাইসিস করে দিতে পারে, ডেটা নিয়ে কাজ করতে পারে, বিগ ডেটা নিয়ে কাজ করতে পারে, ডেটা সায়েন্টিস্ট এই ধরনের জবের স্কোপ বাংলাদেশে এখন স্পেশালি ইমিডিয়েট এমএফএস এ তো মোস্ট প্রবাবলি ব্লকচেইন, ডেটা সায়েন্স, বিগ ডাটার কাজ আরো অনেক আরো বেশি। অনেক বেশি। কিন্তু সেটা হয়তোবা আমরা মেইন স্ট্রিম এ অতটা বলি না যে জি, এই ধরনের জিনিসগুলো জানা দরকার বা জি। আরেকটু হয়তোবা ইম্পোর্টেন্স দেওয়া দরকার। এক্সাক্টলি, এবং এগুলো নট অনলি এমএফএস, এটা যেকোনো বড় অর্গানাইজেশনের জন্য দরকার। ইভেন ব্যাংকগুলোর জন্য দরকার। তারাও লোক নেয়। তারা তো নিজের মতো করে কাজ করতে তৈরি করে নেয়, ধরে নেয়। এখানে একটা ভালো সুযোগ বাংলাদেশে রাইট নাও এখন আছে। পাশাপাশি যেহেতু আমরা ধরেন এআই নিয়ে অনেক বেশি এখন ভাইব চলছে বা কাজ চলছে বা চেঞ্জ আসছে। প্লাস সবকিছু অটোমেশন হচ্ছে। কম্পিউটার সায়েন্সের একটা সুযোগ আছে। সফটওয়্যার তৈরি হচ্ছে। আমরা অনেক অ্যাপ ইউজ করছি। সেখানে আমার মনে হয় যে আরো ধরেন ৫ থেকে ১০ বছরের সিএসসি গ্র্যাজুয়েট যারা ধরেন ডেভেলপার বিভিন্ন রকম অ্যাপ তৈরি করতে পারবে, নতুন আইডিয়া নিয়ে কাজ করতে পারবে। এসব ক্ষেত্রেও সুযোগ দেশে এবং দেশের বাইরে প্রচুর আছে এবং থাকবে। মানে আমাদের এখন বাংলাদেশেও ধরেন অনেক কিছু অটোমেশন করা বাকি আছে। হুম। ওইভাবে চিন্তা করলে কিছুই হয় নাই। এগুলো করতে গেলেও তো আপনার লোক লাগবে। সো রিকোয়ারমেন্ট গুলো ওখানে বেশি। আ প্লাস দেশের বাইরেও তাদের সুযোগ অনেক বেশি। ডিরেক্ট জব নিয়ে যেতে পারছে। আমাদের কিন্তু দেশে আমরা যখন লোক খুঁজি ডেভেলপার ফিল্ডে বা সিএসসি ফিল্ডে কোর ডেভেলপার, এখানে কিন্তু লোক আমরা পটেনশিয়াল লোক পাই কম। প্লাস দেখা যায় যে দে আর হাইলি কোয়ালিফাইড, সেই কারণে তারা ডিমান্ডও করে অন্যান্য জবের থেকে অনেক বেশি এবং তারা পাচ্ছেও, এবং তাদের অপশনটা হরাইজন্টালি বিগ। কারণ তারা বাংলাদেশে বসে দেশের বাইরে কাজ করতে পারছে সো ফ্রিল্যান্সিং তাদের এর মাধ্যমে। নেগোশিয়েটিং পাওয়ারটাও পাওয়ার ইস অনেক ভেরি বেশি। হাই। মানে আ আপনি আমি শুনলে অবাক হব। ধরেন বিবিএমবিএ করা একটা ছেলে ২-৩ বছর পরে সেলারিতে যেখানে পৌঁছায়, আর সিএসসি গ্র্যাজুয়েট বা ডেভেলপমেন্ট ফিল্ডে যারা কাজ করে, যারা ভালো ডেভেলপার, তাদের সেলারি কয়েক গুণ বেশি থাকে। সো আ রিসোর্স সেখানে এখনো স্কেয়ারসিটি আছে এবং এটা সামনেও থাকবে। আর যেহেতু তারা ধরেন জব নিয়ে ডিরেক্ট দেশের বাইরে যাওয়ার সুযোগ থাকে, তো বাংলাদেশের মার্কেটে ওই শূন্যতাটা সবসময় থাকে। আর জেনারেলাইজ জবে তো সবসময় অপশন থাকবেই। তার মানে আমি বিবিএ পড়লে জব পাবো না, আমি মার্কেটিং এ জব পাবো না, বা আমি অন্য মানে পড়াশোনা করে জব পাবো না, সেরকম না। বাট একটা ভাইব যেটা আপনি বললেন যে এখন একটা ভাইব যায়, সেই ভাইবটা জি। হয়তো সামনে এদিকে বেশি যাবে বলে মনে হচ্ছে। আমি যদি একটু বিজনেসের এডুকেশনেই জি, তাহলে আসি যে যারা ধরেন আমরা বিবিএ ট্র্যাকের বা বিজনেসের ট্র্যাকের বিভিন্ন হচ্ছে জিনিস পড়ছি। এইচআর, মার্কেটিং, সাপ্লাই চেইন বা ফাইন্যান্সের। তাদের জন্য আসলে কি এমন কিছু আছে যে তারা হয়তোবা অ্যাডিশনালি তাদের স্কিল, নলেজ বা এক্সপেরিয়েন্স গ্রো করলে হয়তোবা তারা তো আর ওভারনাইট ডেভেলপার হয়ে যাবে না বা দে আর নট গোইং ফর দ্যাট ট্র্যাক। কিন্তু ওগুলো ডেভেলপ করলে পার্টিকুলার জায়গায় যদি তারা ফোকাস থাকে তাহলে হয়তোবা তাদের জন্য অপরচুনিটিটা বেশি বা তাদের জন্য কাজ করার স্কোপ বেশি। অ্যাজ অপোজ টু জেনারেল একটা ম্যানেজমেন্ট হুম, হুম। ডিগ্রি নিলাম বা জেনারেল একটা এইচআর ডিগ্রি নিলাম।
আ প্রথমত আপনি যেই ফিল্ডেই পড়াশোনা করেন আপনাকে একটু টেক সেভি হতে হবে রাইট। এখনকার জেনারেশনের জন্য। সো আপনি যেই কাজটাই করছেন, ফর এইচআর অর ফর ফাইন্যান্স। সো আপনার ডিপার্টমেন্টের কাজের প্রসেস গুলো আপনি কিভাবে ডেভেলপ করতে পারেন, একটু টেকনিক্যালি করতে পারেন, একটু সফটওয়্যার দিয়ে করতে পারেন। এই জায়গাগুলোতে আপনাকে বুঝতে হবে, আপনাকে চেঞ্জ আনতে হবে। সো স্টুডেন্টরা যদি ওই ধরনের একটা অ্যাটাচমেন্ট এ থাকে বা ওই ধরনের যদি নলেজ বেস থাকে তার জন্য কাজ করতে বা বুঝতে সুবিধা হবে। তো সেখানে একটা সুযোগ থাকে। যেটা বললাম আমাদের কিন্তু এখন আমরা ডেটা নিয়ে কাজ করছি। তার মানে আমার ডেটা সায়েন্টিস্ট হয়ে যেতে হবে, ডেটা হবে হুম। সেরকম না। সো আমি ডেটা বিজনেস অ্যানালিস্ট হতে বিজনেস পারি। অ্যানালিস্ট হতে হবে সেটাই আমি বলতে যাচ্ছিলাম। সো আমি ডেটা নিয়ে একটু কাজ করতে চাই, ডেটা নিয়ে একটু বুঝতে চাই, কিভাবে কাজগুলো করে দেখতে চাই। আসলে এখনকার সময়ে কিন্তু লার্নিং অপরচুনিটি সুযোগটা অনেক বেশি এবং অনেক ইজি আগের হুম, তুলনায়। ইভেন আপনার আমার তুলনায় কিন্তু এখন জিনিসগুলো ইজি। আপনি যদি কোন কিছু শিখতে চান, আপনার চারপাশে কিন্তু অনেকগুলো উইন্ডো শেখার জন্য। হুম। আসলে আপনি শিখতে চান কিনা? শিখতে চাইলে সেই সুযোগ কিন্তু আছে। সো আমি বিবিএ পড়ার পাশাপাশি আমি অন্য একটা সাবজেক্টে পড়ার পাশাপাশি কিন্তু আমি এখনকার মার্কেট ডিমান্ড অনুযায়ী কিন্তু এগুলো আমি শিখতেই পারি। ট্রাই করতে পারি তো এট লিস্ট। সেখান থেকে যেটুকু নলেজ গেইন হোক, আমি যে ডিপার্টমেন্টেই কাজ করি, আমার এই নলেজটাকে আমি ইমপ্লিমেন্ট করি। ওই নলেজটাকে আমি যদি আমার যে কাজগুলো আপনি এখন এআই দিয়ে অনেক রিপোর্টিং করতে পারেন। এআই দিয়ে অনেক প্রেজেন্টেশন তৈরি করতে পারেন বা এআই দিয়ে আপনি অনেক এনালাইসিস দেখাইতে পারেন। সেগুলো একটু আপনি ট্রাই করেন। সেগুলো করে আপনি ইমপ্লিমেন্ট করেন। সেখান থেকে নিজেকে একটু ডেভেলপ করেন যে আমি আসলে এই কাজটা আমার কাজের ক্ষেত্রে কিভাবে এড করতে পারি, কিভাবে ওটা ভ্যালু এড করতে পারে। দ্যাট ক্যান বি হেল্পফুল। আমি যেটা বললাম যেটা মিড রেঞ্জ এর বললাম, যারা মিড রেঞ্জে আছে তাদের যেমন স্কিল সেট ডেভেলপ করার হুম। প্রয়োজন বা সুযোগ আছে। যারা ফ্রেশার বের হচ্ছে তাদের সুযোগ আছে। বাট আ যেটা বলছিলাম যে রেপুটেশন ইস ভেরি ইম্পোর্টেন্ট। আপনি কাজের ক্ষেত্রে আপনি ধরেন জবটা পেলেন, জবটা করছেন। ইভেন আ যদি আপনি প্রশ্ন করেন না যে তারপরে আমি এড করি। আমরা যখন ইন্টার্নশিপ করতে যাই হুম। বিভিন্ন আ আ অর্গানাইজেশন এ, দ্যাট ইস এ ভেরি গুড অপশন টু নো ইচ আদার। রাইট। আমরা কিন্তু এটা অনেকেই সিরিয়াসলি নেই না। মোস্ট অফ দ্যা সিরিয়াসলি নেই না। অনেক জায়গায় দেখা যায় ব্যাংকে হয়তোবা ৫ দিনের ভেতর ২ দিন যাচ্ছে, ২ দিন গিয়ে শুধু একটা ফটোকপি জি, মেশিনের পাশে দাঁড়িয়ে আছে বা পিছনে বসে আছে। তারপরে সে চলে আসে। এ ধরনের অনেক সিনারিও আমি নিজেও অনেক দেখেছি আছে মোস্ট অফ দ্যা ছোটদের কেস ভেতরে। এরকমই হয়। কিন্তু যেখানে আপনার কাজ করার সুযোগ আছে আপনি কাজ করেন। আপনি কি আপনার ম্যানেজারকে ৩ দিন জিজ্ঞেস করছেন যে, "স্যার আমি একটু শিখতে চাই, আমাকে শিখিয়ে দেন?" বা ধরেন ব্যাংকিং কোর আওয়ারে কথা বলার সুযোগ থাকে না ব্রাঞ্চগুলোতে। ৪ হুম, টা পর্যন্ত তো অনেক প্রেশার থাকে। জি, ৫টা ৬টা পর্যন্ত কাজ করে। আপনি ৬ টার ৫ টার পরে কাউকে জিজ্ঞেস করেন না যে, "আমাকে একটু এই কাজটা আপনি এই ফাইলটা কিভাবে করলেন বা কি দেখলেন আমাকে একটু দেখিয়ে দেন?" হুম, আমরা কয়টা ইন্টার্ন কয়দিন যেয়ে জিজ্ঞেস করছি আমার বসকে এই কথাটা? করি নাই কিন্তু। রাইট। আপনি যখন ওই অ্যাটিটিউডটা শো করবেন, তখন উনার মাথায় কিন্তু থাকবে যে আমার এখানে ৫ টা ইন্টার্ন আসছিল বা ১০ টা ইন্টার্ন আসছিল। এই একটা ইন্টার্ন যে আমার এখানে কাজ করে গেছে, ওর কাজের আগ্রহটা ছিল অন্য লেভেলের। তার যদি কোথাও সুযোগ থাকে আপনার সিভি রেকমেন্ড করার বা যখন লোক নেবে তখন সুযোগ থাকে, সে কিন্তু আপনাকে রিকমেন্ড করবে। এরপরে আপনি আপনার যোগ্যতা দিয়ে চাকরি পাবেন। বাট ওই যেটা বললাম যে আসলে অ্যাটিটিউড ইস অ্যানাদার ইম্পোর্টেন্ট থিং যেটা জবের জন্য যে আমি আসলে কাজ করতে চাই কিনা, আমি কাজ শিখতে চাই কিনা, আমি লার্ন করতে চাই কিনা, আমি ডেভেলপ করতে চাই কিনা। আপনার মধ্যে যখন এই জিনিসগুলো থাকবে, আপনি অটোমেটিক্যালি গ্রো করতে থাকবেন। স্কিলের ব্যাপারে আরেকটা হচ্ছে কথা জি। বলব যে স্কিল যেহেতু আমরা বললাম যে স্কিল ডেভেলপমেন্ট এর এখন অনেক সুযোগ আছে। আমরা হ্যাঁ, তো চাইলে YouTube এও অনেক জিনিস থেকে জি, হচ্ছে আমরা জি, শিখতে পারি। কিন্তু এখান দিয়ে আরেকটা জিনিস হচ্ছে যেটা কিনা এখন বাংলাদেশে হচ্ছে যে স্কিল আমি শিখিয়ে দিব বা এই কোর্স শিখিয়ে দিব এটা নিয়েও কিন্তু অনেক, অনেক ধরনের ডিফারেন্ট বিজনেস গড়ে উঠেছে। হ্যাঁ, হ্যাঁ। কিছুদিন পর Facebook এ স্ক্রল করলেই দেখি এই একাডেমি, ওই একাডেমি হচ্ছে বিভিন্ন ধরনের কোর্সেস জি, অফার করছে। জি। এই পুরা সিনে আমি পজিটিভ নেগেটিভ বলব যে এই যে পুরা যে এত ট্রেনিং ইনস্টিটিউট এবং হচ্ছে অনলাইন কোর্সেস লার্নিং বা ওরা যে অফার করছে, এখানে সিনারিওটা কিরকম? যে এখানে কি আসলে শিখার উপায় খুব বেশি আছে এখানে? নাকি দিস ইস জাস্ট অ্যানাদার বিজনেস যেখানে বাচ্চারা ৳৬,০০০ ৳৭,০০০ দিয়ে ভর্তি হচ্ছেন। দে আর নট অনেক, রিয়ালি অনেক গেটিং ট্রিকি এবং এনিথিং। চ্যালেঞ্জিং কোয়েশ্চেন। আ আমি কিছুদিন আগে কয়েকজনের সাথে কথা বলছিলাম। তখন তারাও বলছিল যে এটা বাংলাদেশে এখন একটা বড় মার্কেট কিন্তু তৈরি হয়েছে। মানে কোচিং সেন্টার, ফিজিক্যাল কোচিং সেন্টার চেঞ্জ হয়ে আপনি হয়তো যারা পাস করে তাদের কথা বলছেন। বাট এটা কিন্তু কোচিং সেন্টারের মডেলিটিও চেঞ্জ হয়ে গেছে। মানে লার্নিং যে প্ল্যাটফর্ম, এই হুম, প্ল্যাটফর্মটাই চেঞ্জ হয়ে গেছে। অনেকে আমরা প্রথমত ধরেন ক্লাসে যেয়েই সবকিছু শিখতাম। হুম, এখন কিন্তু ভিডিও টিউটোরিয়াল দেখে শিখছি। হুম, এখানে অবশ্যই বলব যে আমি বলব না যে এটা একদম খারাপ বা একদম ভালো। কোয়ালিটি জাজ করার বিষয় আছে। অনেক কিছুই আছে যেটা অনেক ভালো কোয়ালিটির ভালো হচ্ছে যেটা আপনি বললেন কনভেনিয়েন্ট। আপনি তো যেকোনো সময় দেখতে হুম, পাচ্ছেন।
আপনারা ফ্রি টাইমে দেখতে পাচ্ছেন। আপনি হয়তো পজ করে পরে আবার শুরু থেকে দেখতে পাচ্ছেন বা ওইখান থেকে দেখতে পাচ্ছেন। যেটা ভুলে গেছি এটা দেখতে পাচ্ছেন। এগুলোও যেমন আছে সেরকম আসলে ভালো কোয়ালিটি কনটেন্টটাও বোঝার বিষয় আছে। এখানে অনেক এখন ওই যে বিজনেসের মতো হয়ে গিয়েছে আরকি। অনেকে শুরু করছে যেহেতু বিজনেস করার অপরচুনিটি আছে। অনেকেই নামছে হয়তো সেই পরিমাণ আ এফোর্ট নিয়ে নামছে কিনা, সেই পরিমাণ কোয়ালিটি নিয়ে নামছে কিনা, সেই পরিমাণ প্রোডাক্টিভ কিনা, এটা আসলে জাজ করার বিষয় আছে। বাট এক কথায় বলব না যে এটা একদম খারাপ, এটা ঠিক হচ্ছে না। আবার এট দ্য সেম টাইম যে এটাই সবকিছু সেটাও ঠিক হচ্ছে না। কারণ একটা বিষয় আপনি দেখবেন, করোনার সময় হুম, যেই ব্যাচগুলো বেরোইছে, হুম, এটা আমি ফেস করছি কম, অনেকেই শুনছি। তাদের ব্যাপারে অনেকেরই কনসার্ন আছে। হুম, যে যেটা হয় টেকনোলজির ক্ষেত্রে আমি দেখেছি যে টেকনোলজি ফিল্ডের অনেক বেশি ফ্রিল্যান্সিং করে। ফ্রিল্যান্সিং করলে আপনি কিন্তু টাকা ইনকাম করছেন ঘরে বসে। ইউ আর আর্নিং হিউজ অ্যামাউন্ট এবং এটাকে আপনি স্বাধীন মতো কাজ করছেন। আমি সকালে করি, রাত্রে করি, দিনে করি, আমার করে। তার লাইফস্টাইলে কিন্তু হ্যাম্পার করে। হুম, সে কিন্তু আমার আপনার মতো রেগুলার অফিস টাইম বা রেগুলার টাইমিং সে আ লাইফ থাকে না তার। লাইফ হ্যাম্পার করে। এর থেকে বড় কথা হচ্ছে এইরকম সময় যারা কাজ করছে অনেক বেশি ফ্রিল্যান্সিং এ ছিল। বাসায় একা কাজ করছে ৪ বছর, ৫ বছর, ৭ বছর। এরপর এই মানুষগুলো যখন কর্পোরেটে কাজ করতে যায়, তখন তারা একটা অনেক বড় চ্যালেঞ্জ ফেস করে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে মানুষের সাথে একসাথে কাজ করার যে একটা লার্নিং, সেই লার্নিং থেকে তারা পিছায় পড়ে। কলিগের সাথে ধরেন চা খাবে, ওইখানে তার গন্ডগোল শুরু হয়ে যায়। কনফ্লিক্ট শুরু হয়ে যায়। পাশের ডেস্কে কিছু বলবে, ইভেন তাকে আপনি লাইন ম্যানেজার করবেন, বস হুম, করবেন, সে টিম চালাইতে পারে না। না হুম, সে অ্যাজ এ গুড টিম মেম্বার টিমের সাথে কাজ করতে পারে, না সে টিম চালাইতে পারে। মানে কেউ পারে না সেটা না। এই প্রবলেমগুলো ফেস করে। কারণ আমরা যখন ডে টু ডে লাইফে আমাদের কিন্তু আমাদের সোশ্যাল পিপল। আমরা মিশি, কথা বলি, একজনকে বোঝাই, দেখি, জানি, কথা বলি। আপনি যখন একটা ডিটাচড হয়ে যাবেন, আপনি কিন্তু ডিফারেন্ট হিউম্যান বিইং হওয়া শুরু করবেন। এবার যখন হঠাৎ করে আপনি যখন কর্পোরেট লাইফে আসবেন বা যখন সবার মধ্যে আসবেন, তখন ওই জিনিসগুলো অনেকেই অ্যাডজাস্ট করতে পারে না। এবং সেখানে দেখা যায় সে না বুঝে বিভিন্ন রকম কনফ্লিক্ট এ জড়ায় যায়। রাইট। সে না বুঝে তখন ওই জায়গায় এনজয় করে না। হুম, আপনি তখন তাকে দিয়ে একটা লিডিং পজিশনে এরকম যদি অনেকদিন চলে যে দেখবেন যে কথা কোনো একটা সবাই আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি। যদি এরকম ৫ বছর চলে, ৫ বছর পর আপনার লাইন ম্যানেজার খুঁজে পাওয়া ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ আপনাকে যে গাইড করা, ওর যে ইমোশন বোঝা, ও যে আজকে বাসায় একটা প্রবলেম ছুটি নিবে সেটা বোঝা, ও যে একটা ভুল করছে যে ভুলটা ধরায় দেওয়া বা যে ও একটা মেন্টাল স্ট্রেস এ আছে, সেই স্ট্রেসের কারণে যে ও একটা কাজে ইমপ্যাক্ট পড়ছে, এটা আপনি বুঝবেন। এটা স্ক্রিন দেখে তো দূর থেকে বুঝবেন না আপনি সেই জিনিসটা। এটা তো ভুলে গেছেন আপনি বোঝা। ওই টাচ তো আপনার সাথে আমার নাই। তো ইমোশনাল ইমোশনাল ইন্টেলিজেন্সটাই ইন্টেলিজেন্স তখন নাই। গ্রো কারণ করে। ওটা একদম স্টপ হয়ে যাবে। দেন আপনি তখন দেখবেন হঠাৎ করে যখন কাজে ফিরছেন তখন আপনাকে এগুলো তখন আপনাকে বদার করছে। আপনার মনে হচ্ছে আমার তো এসব কিছু দেখার দরকার নাই। বা আপনি বুঝতেই পারছেন না। যেটা বললেন ইমোশনাল ইন্টেলিজেন্স ওই জায়গাটায় তখন স্টপ হয়ে যাবে। এবং করোনার সময় আমরা অনেকে বাসায় কাজ করছি। অনেকেই স্টুডেন্ট বাসায় পড়াশোনা করছে ২ বছর, ইউনিভার্সিটিতে যায় নাই। এদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে এবং এটা অনেকে আইডেন্টিফাই করতে পারে যে এই সময়ে যে প্রোডাক্ট গুলো কর্পোরেটে আসে তাদের মিশতে, কথা বলতে, কাজ করতে অনেকে ডিফিকাল্টিজ ফেস করতে হয়। সো রেগুলার ওয়ার্ক লাইফ ইজ ভেরি ইম্পোর্টেন্ট। শর্ট সেখানে টাইম থাকা স্কিল গ্রো করার জন্য তাহলে হয়তোবা ট্রেনিং সাইটস গুলো ঠিক আছে। বাট কিন্তু আমাদের ওই অন দ্য জবের এক্সপেরিয়েন্স বা অবশ্যই স্ট্রাকচার জবের এক্সপেরিয়েন্সটা আসলেই হচ্ছে অনেক দরকার এখানে। একদম শেষ প্রশ্ন, জি, আ এমএফএস এর দুনিয়ায় তো উপায় রিলেটিভলি নিউ। অ্যাজ আ ব্র্যান্ড জি। রিলেটিভলি নিউ। তো সেই হিসেবে আপনাদের এখন অবজেক্টিভ বলেন, স্বপ্ন বলেন কি? আচ্ছা। আ স্বপ্ন আমরা মার্কেটে থাকতে চাই। মার্কেটে স্ট্রং পজিশন নিয়েই থাকতে চাই। সত্যি কথা বলতে বাংলাদেশের আ এমএফএস মার্কেট বলেন, ডিজিটাল ব্যাংকিং বলেন, এই জায়গার অপরচুনিটি এখনো এত বড়, এখনো এত আনট্যাপড মার্কেট আছে, যেখানে আপনার হিউজ কাজ করার সুযোগ আছে। আমরা এখনো প্রত্যন্ত গ্রামের লোকজন ব্যাংকে টাকা রাখতে ভয় পাই। মোবাইলে টাকা রাখতে ভয় পাই। ভাবি আনব্যাংকড পপুলেশনটা অনেক বড়। অনেক প্লাস বড়। হচ্ছে প্রবাসী যারা আছেন সেখানেও তো একটা বিশাল মার্কেট বিশাল আছে ইয়ে আপনাদের। আছে। তো এগুলো কাভার করলে আসলে আ স্ট্রং এমএফএস আরো বিল্ড করার সুযোগ আছে। আপনি যেটা বললেন উইথ এ গুড রেপুটেশন কাজ করার সুযোগ আছে। সেই পিপল গুলোকে সার্ভিস দেওয়ার সুযোগ আছে
এবং এইটা করতে পারলে আপনি ক্যাশলেস বাংলাদেশ, ক্যাশলেস সোসাইটি এটা আপনি করতে পারবেন যেটা ওভারঅল আপনার ইকোনমিকে হেল্প করবে গ্রো করার জন্য। থ্যাংক ইউ অর্পণদা আমাদের সাথে সময় দেওয়ার জন্য এবং আমরা আজকে আশা করছি যে আমাদের এই আলোচনাটা সবার অনেক পছন্দ হবে। থ্যাংক ধন্যবাদ। ইউ। থ্যাংকস ফর ইউর অ্যারেঞ্জমেন্ট। ইটস আ নাইস প্রোগ্রাম। থ্যাংক ইউ।